ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা আজকে যে ক্লাসটি করবো স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে সেটি হচ্ছে নবম ও দশম শ্রেণীর আইসিটি। আমরা এটা তোমরা ইতিমধ্যেই ছোট্ট ছোট্ট বন্ধুরা, তোমরা আজকে তোমাদেরকে নিয়ে যে ক্লাসটি করবো সেটি হচ্ছে নবম ও দশম শ্রেণীর আইসিটি। আজকে প্রথম ক্লাস, যেহেতু প্রথম অধ্যায়, তোমরা অবশ্যই জয়েন করেছো। তোমাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে স্বাগতম জানাচ্ছি। আমি রফিকুল ইসলাম, তোমাদের আজকের শিক্ষক। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। তাহলে চলো আমরা দেখে দেই আমরা আজকে কি পড়বো। তাদের হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ, অধ্যায় 1। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ, অধ্যায় 1। আচ্ছা, এটা এই অধ্যায় পড়া শেষে আমরা যা শিখবো তোমরা একটু পড়ে নাও। এই অধ্যায় শেষে আমরা কি শিখবো? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। তোমরা সাথে সাথে পড়ো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অবদান বর্ণনা করতে পারবো। বাংলাদেশ ই লার্নিং এর গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। বাংলাদেশ ই গভর্নেন্সের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো। বাংলাদেশ ই সার্ভিসের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। বাংলাদেশ ই কমার্সের গুরুত্ব বর্ণনা করতে পারবো। বাংলাদেশে কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্ভাবনা বিশ্লেষণ করতে পারবো। সামাজিক যোগাযোগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করতে পারবো। বিনোদনের ক্ষেত্রে আইসিটির ইতিবাচক দিকগুলো ব্যাখ্যা করতে পারবো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর ভবিষ্যৎ বাংলাদেশের স্বরূপ ব্যাখ্যা করতে পারবো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিষয়ক একটি পোস্টার ডিজাইন করতে পারবো। কি ডিজাইন করতে পারবো? একটা পোস্টার ডিজাইন করতে পারবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন তোমাদের কত চ্যাপ্টার হচ্ছে তোমরা আগে একটু খেয়াল করে নাও। খেয়াল করবো হচ্ছে 21 শতক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তোমরা স্ক্রিনের উপরে যখন এটা দেখবা তখন ধরে নিবা এটা তোমাদের বইয়ে আছে, আর যখন এটা থাকবে না তখন ধরে নিবা এটা বইয়ের বাইরের কিছু। ঠিক আছে, মনে থাকবে? মনে থাকবে। যখন দেখবা এটা আছে তখন ধরে নিবা এটা তোমাদের বইয়ে আছে, আর যখন স্ক্রিনে এটা দেখবা না তখন ধরে নিবা এটা তোমাদের বইয়ে নাই, বইয়ের বাইরের কিছু তোমরা পড়ছো। চাই তোমাদের পাঠ্য বইয়ের বাইরে যদি কিছু পড়তে চাও তাহলে এগুলো মনোযোগ দিয়ে দেখবা, আর যদি পাঠ্য বইয়ের বাইরে এগুলো পড়তে না চাও তাহলে মনোযোগ দিয়ে দেখার কি নাই, প্রয়োজন নাই। আচ্ছা, 21 শতকের সম্পদ হলো জ্ঞান। আচ্ছা, এটা তোমাদের এমসিকিউ আকারে আসতে পারে। 21 শতকের সম্পদ কি? কি উত্তর দিবা? 21 শতকের সম্পদ হলো জ্ঞান। ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, তোমরা কি কেউ জানো জ্ঞান আসলে কি? জ্ঞান, এই যে 21 শতকের সম্পদ জ্ঞান। আচ্ছা, এখন আমরা জানবো জ্ঞান আসলে কি। তাহলে আমরা জ্ঞান জ্ঞান তোমরা একটু সাথে করো। জ্ঞান এক কথায় হলো পরিচিতি থাকা, মানে কোনো কিছু সঙ্গে পরিচিতি থাকা, কোনো কিছু সম্পর্কে বা কারো বিষয়ে জেনে থাকা বা বুঝে থাকা, হতে পারে কোনো কিছুর প্রকৃত অবস্থা, তথ্য, বিবরণ বা গুণাবলী সম্পর্কে ধারণা থাকা, যেটি অর্জিত হয়েছে উপলব্ধির মাধ্যমে, অনুসন্ধানের মাধ্যমে বা শিক্ষা গ্রহণের ফলে অভিজ্ঞ হওয়া বা পড়াশোনা করে। এখন তোমরা এটা আরেকবার পড়ো, পড়ার পর তোমরা অবশ্যই বুঝতে পারবে আসলে জ্ঞান সম্পর্কে একটা ন্যূনতম ধারণা তোমরা পাবা। এখন এইখানে দেখো, এই যে উপলব্ধি অর্জিত হয়েছে উপলব্ধির মাধ্যমে। আচ্ছা, এই উপলব্ধির শব্দ, এই উপলব্ধি সম্পর্কে কিছু কি তোমরা জানো? উপলব্ধি যেটি অর্জিত হয়েছে উপলব্ধির মাধ্যমে। এই যে ধরো তোমরা যারা ক্লাস করছো, তোমার পাশে বন্ধু আছে যারা এখানে
বসে ক্লাস করছো, তোমাদেরকেও বলছি, এই যে উপলব্ধি, তোমার পাশের বেঞ্চে যে বন্ধুরা তোমার বসা, হয়তো সে হাসছে কিংবা সে একটু স্যাড মুডে আছে, যখন স্যাড মুডে আছে তুমি জিজ্ঞেস করলা কিরে তোর কি হয়েছে, সে উত্তর দিল যে দেখ আমার পরিবারে এই কিছু বিষয় নিয়ে ঝামেলা হয়েছে, তখন তুমি তার কথাগুলো মনোযোগ দিয়ে কি করলা, শুনলা, মনোযোগ দিয়ে শুনলা, শোনার পরে তোমার ভিতর থেকে তার দুঃখে একটা তার দুঃখে তুমিও দুঃখিত হলা, এটাকে বলে উপলব্ধি। ওই যে তুমি তার দুঃখে তার কথাগুলো বুঝলা, বুঝে যে উপলব্ধি করতে পারলা, সে দুঃখে তুমি ব্যতীত হলা, উপলব্ধির মাধ্যমে কি হইলো, তোমার জ্ঞান অর্জন হইলো। অনুসন্ধানের মাধ্যমেও জ্ঞান অর্জন করা সম্ভব। এখন আমরা জানবো অনুসন্ধান কিভাবে করে। তোমরা যখন উপরে ক্লাসে উঠবা, তোমাদেরকে এই অনুসন্ধানের মাধ্যমে যে জ্ঞান আহরণ করা যায় ওগুলো তোমাদেরকে শেখানো হবে। শিক্ষা গ্রহণের ফলে অভিজ্ঞ হওয়া, এই যে দেখো আরেকটা যে শিক্ষা গ্রহণের ফলে অভিজ্ঞ হওয়া জ্ঞান অর্জন হয়েছে, এটা হচ্ছে এই যে আমি ধরো বিভিন্ন কম্পিউটার কোর্স করা শেষে কাজ করেছি, বিভিন্ন কোম্পানিতে কাজ করার ফলে আমি তোমাদেরকে আজকে আইসিটি পড়াচ্ছি। এটা কি হয়েছে, শিক্ষা গ্রহণের পরে আমি যে কাজ করে অভিজ্ঞ হয়েছি, এই জন্যই আজকে তোমাদেরকে আমি আইসিটি পড়াতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে শিক্ষা গ্রহণের ফলে অভিজ্ঞ হয় বা পড়াশোনা করে, শুধুমাত্র পড়াশোনা করেও জ্ঞান আহরণ করা যায়। এটা কিভাবে, এই যে তোমরা আমার ক্লাসটি দেখছো, সেই ক্লাসটি দেখার মাধ্যমে কিন্তু তোমরা কি করছো, পড়াশোনা করছো, পড়াশোনা করেও কিন্তু তোমরা জ্ঞান আহরণ করছো। তাহলে আমরা জানলাম জ্ঞান কি। আচ্ছা ঠিক আছে, এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় 21 শতকের সম্পদ কি, 21 শতকের সম্পদ কি, উত্তর কি হবে, 21 শতকের সম্পদ জ্ঞান। ক্লিয়ার? এটা তোমাদের এমসিকিউ আকারে আগেও 5টা বোর্ড পরীক্ষায় আসছে, তোমরা একটু খেয়াল করে দেখো। 21 শতকের সম্পদ কি, 21 শতকের প্রধান সম্পদ কি, 21 শতকে যদি এটা আসে কখন, না 21 শতকের প্রধান সম্পদ কি আমরা জানলাম, 21 শতকের প্রধান সম্পদ জ্ঞান। আচ্ছা ঠিক আছে, এখন দাম হচ্ছে 21 শতকের অন্যতম আলোচ্য বিষয় গ্লোবালাইজেশন এবং ইন্টারনালাইজেশন। আচ্ছা তোমরা কি জানো গ্লোবালাইজেশন কাকে বলে? হ্যাঁ, গ্লোবালাইজেশন শব্দের অর্থ হচ্ছে বিশ্বায়ন। কি গ্লোবালাইজেশন শব্দের অর্থ কি? গ্লোবালাইজেশন শব্দের অর্থ বিশ্বায়ন। আচ্ছা এখন কথা হচ্ছে এই গ্লোবালাইজেশন, এই যে বিশ্বায়ন, এটা তো একটা বিরাট বড় শব্দ। এই বিরাট বড় শব্দের উপরেও কয়েক ঘন্টা লেকচার দিয়ে দেওয়া কি সম্ভব? কয়েক ঘন্টা লেকচার দিয়ে দেওয়া সম্ভব। আচ্ছা ঠিক আছে, আমরা জানবো আসলে এই গ্লোবাল 21 শতকের অন্যতম আলোচ্য বিষয় গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশন। তোমাদের এমসিকিউ আকারে যদি আসে 21 শতকের অন্যতম আলোচ্য বিষয় কি, তাহলে তোমরা দিবা গ্লোবালাইজেশন এবং ইন্টারনালাইজেশন। ওকে, আমরা একটু গ্লোবালাইজেশন সম্পর্কে কি করব, বিস্তারিত জানবো। গ্লোবালাইজেশন সম্পর্কে বিস্তারিত জানবো, ঠিক আছে? আচ্ছা এখন আমরা চলে যাই, এই যে গ্লোবালাইজেশন শব্দটা, এই যে লোকটাকে দেখতে পাচ্ছ, এই যে লোকটা, ওনার নাম হচ্ছে রোনাল্ড রবার্টসন। একটু মনে রাখবা, ওনার নাম হচ্ছে রোনাল্ড রবার্টসন। তিনি প্রথম এই গ্লোবালাইজেশন শব্দটি ব্যবহার করে। আমরা ইতিমধ্যে জেনেছি গ্লোবালাইজেশন মানে বিশ্বায়ন। গ্লোবালাইজেশনের বাংলা কি? বিশ্বায়ন। এই যে রোনাল্ড রবার্টসন প্রথম এই শব্দটি ব্যবহার করেন। প্রথম এই শব্দটি কে ব্যবহার করেন? তোমরা যদি অন্য কোথাও এই শব্দটি পাও, গ্লোবালাইজেশন শব্দটি কে প্রথম ব্যবহার করেন, তাহলে হবে রোনাল্ড রবার্টসন গ্লোবালাইজেশন শব্দটি প্রথম ব্যবহার করেন। এছাড়াও বিভিন্ন সমাজবিজ্ঞানীরা এই গ্লোবালাইজেশন সম্পর্কে বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছে। তার মধ্যে আছে ধরো যিনি রবার্টসন, যিনি প্রথম ব্যবহার করেছে, তার মধ্যে হচ্ছে বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন হলো বিশ্বের সংকুচন এবং বিশ্বজুড়ে পরস্পর নির্ভরশীলতার অবস্থাকে বোঝায়। এছাড়াও
পিটার মার্কাস নামে একজন সোশিওলজিস্ট আছেন, তিনি বলেছেন বিশ্বায়ন হলো এক ধরনের পুঁজিবাদ তথা বিশ্বজুড়ে পুঁজিবাদী। আচ্ছা, আমরা দুইটা মন্তব্য জানলাম। তোমরা এটা হচ্ছে তোমাদের দেখো পরে, কিন্তু তোমাদেরকে যেটা প্রথমে দেখানো হয়েছিল সেটা কিন্তু নাই। তার মানে এটা তোমাদের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত না। তোমরা যদি এটা মনোযোগ দিয়ে শুনো কিংবা দেখো কিংবা বুঝো, তাহলে হবে কি, তোমরা যখন উপরে ক্লাসে উঠবা তখন তোমরা এই বিষয়গুলো সম্পর্কে জানা থাকলে তোমরা অন্যদের সঙ্গে কথা বলে মজা পাবা। কি পাবা? মজা পাবা। আচ্ছা ঠিক আছে। এখন এটা হচ্ছে তোমাদের, না এটা এটা ভুলে এখানে লেখা হয়েছে, এটা আসলে তোমাদের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত না, নাকি পাঠ্য বই অন্তর্ভুক্ত। যাই হোক, এখন আমাদের হচ্ছে গ্লোবালাইজেশনের বৈশিষ্ট্য। তোমরা একটু পড়ো, গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন বিশ্বের বিভিন্ন দেশগুলির মধ্যে ঐক্য সংহতিকে বেশি প্রাধান্য দেয়। বিভিন্ন দেশের মধ্যে আর্থিক আদান প্রদানের মাধ্যমে পারস্পরিক সহযোগিতাকে গড়ে তুলতে গ্লোবালাইজেশন কি করে? সাহায্য করে। আচ্ছা, আমরা পরবর্তী হচ্ছে পারস্পরিক সহযোগিতাকে গড়ে তুলতে গ্লোবালাইজেশন সাহায্য করে। আমরা একটু পরে জানবো এটা কিভাবে গ্লোবালাইজেশন পারস্পরিক সম্পর্ক করতে সাহায্য করে। আচ্ছা, বিশ্বের সমস্ত দেশের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা বন্ধন গড়ে তোলে, যা দরিদ্র দেশগুলির বিকাশে যথেষ্ট সাহায্য করে। আমরা কি বললাম? বিশ্বের সমস্ত দেশের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা বন্ধন গড়ে তোলে, যা দরিদ্র দেশগুলির বিকাশে যথেষ্ট সাহায্য করে। এখন কথা আছে, দরিদ্র দেশগুলির বিকাশে যেমন যথেষ্ট সাহায্য করে, এর প্রভাবে কিন্তু আমাদের মতো যারা বাংলাদেশে বাস করি, আমাদেরকে বলা হয় তৃতীয় বিশ্বের দেশ। আমরা যদি আমরা ছিলাম নিম্ন আয়ের দেশ, পরে হয়েছে মধ্যম আয়ের দেশ। আমরা যদি উন্নয়নশীল দেশে যেতে চাই, এটা কিন্তু গ্লোবালাইজেশন আমাদের জন্য কিন্তু একটা বিরাট বড় বাধা। গ্লোবালাইজেশন আমাদের কি বিরাট বড় বাধা। কিভাবে গ্লোবালাইজেশন আমাদের জন্য এটা বাধা, আমরা সেটি নিয়ে একটু আলোচনা করি। গ্লোবালাইজেশন আমাদের জন্য বাধা হচ্ছে, ধরো বিশ্ব বাজার। গ্লোবালাইজেশন মানে হচ্ছে বিশ্ব বাজারে যত প্রোডাক্ট আছে, যত মানুষ আছেন কিংবা যত কর্ম আছেন, একটা বাজারে কি হলো, সব উঠানো হলো। এখানে আমেরিকার প্রোডাক্ট আছে, রাশিয়ার প্রোডাক্ট আছে, এখানে আছে ধরো চীনের প্রোডাক্ট, এখানে আছে বাংলাদেশের প্রোডাক্টও। এখন তুমি কি জানো আমেরিকানরা আমাদের চাইতে উন্নত। কিভাবে উন্নত? তারা প্রযুক্তিতে অনেক বেশি এগিয়েছে, অনেক অনেক বেশি আগানো। তার যদিও আমেরিকা, রাশিয়া, চীন এরাও কিন্তু প্রযুক্তিতে অনেক বেশি এগিয়ে আছে আমাদের চাইতে। এগিয়ে থাকার কারণে ওদের বুদ্ধিবৃত্তিক যে মস্তিষ্কটা আছে, এরা কিন্তু অনেক আগে আমাদের থেকে পেকে গেছে। আমরা কিন্তু আমেরিকা যখন শিল্প বিপ্লব ঘটে, আমাদের দেশে তো নবাব সিরাজউদ্দৌলার আইন চলে। যাই হোক, আমরা ওই বিষয়ে না যাই, আমরা হচ্ছে এখন আমাদেরকে শিল্প বিপ্লব ঘটাতে হবে। আমেরিকা এই যে আজকে ধনী হয়েছে, কিভাবে ধনী হয়েছে? আমেরিকা ধনী হয়েছে শিল্প বিপ্লব ঘটিয়ে। আমাদেরকেও তারা কিন্তু ধান, গম, চাল বিক্রি করে কিন্তু বড়লোক হয়ে যায়। ওরা বড়লোক হয়েছে কিভাবে? শিল্প বিপ্লবের মাধ্যমে। আর এই শিল্প বিপ্লবটা কিভাবে ঘটিয়েছে? প্রযুক্তির ব্যবহারে। তা আমাদেরকে কি করতে হবে? প্রযুক্তির ব্যবহার শিখতে হবে। তাহলে চলো, আমাদের যেমন গ্লোবালাইজেশনের যুগে আমাদেরকে এই যে আমেরিকা, চীন, রাশিয়া এবং বাংলাদেশ, আমাদেরকে যদি তাদের সামনে বাজারে টিকতে হয়, তো অবশ্যই মেধা দিয়ে, উন্নত প্রযুক্তি দিয়ে ভালো জিনিস আমরা যদি বাজারে ওঠাই, তাহলে বিশ্বের মানুষ আমাদের প্রোডাক্টটাও কিনবে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে 3 নম্বরে, বিশ্বায়ন কেবল আর্থিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, তা সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধনের পথকেও প্রশস্ত করে। আচ্ছা, বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন কেবল আর্থিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, তা সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধনের পথকেও প্রশস্ত করে। এটা কিভাবে প্রশস্ত করে? এই যে দেখো, তুমি যদি পেপার পত্রিকা পড়ে থাকো, গত কিছুদিন আগে টিএসসি তে কি হয়েছিল? কাওয়ালি গান হয়েছিল।
তো আমরা জানি কাওয়ালি গানের উৎপত্তি কোন দেশে? কাওয়ালি গানের উৎপত্তি হচ্ছে ইরানে। এটা ইরান থেকে প্রথমে আসে পাকিস্তান, পাকিস্তান হয়ে এটা কোথায় আসে? বাংলাদেশে। তো এটা পাকিস্তান হয়ে যেহেতু বাংলাদেশে আসে, সেই হিসেবে পাকিস্তানের ভাষা কি? উর্দু। সেই হিসেবে পাকিস্তানের ভাষা যেহেতু উর্দু, গানটা বাংলাদেশে কিভাবে গাইবে? উর্দু ভাষা। তো একটা দলের লোকেরা কি করলো? এই কাওয়ালি গান গাইতে নিষেধ করলো। কেন নিষেধ করলো? এটা হচ্ছে যে ভিন্ন দেশি ভাষা, যা উর্দুর সাথে আমাদের একটা বিরাট শত্রুতা। কারণ হচ্ছে 1971 কিংবা আরো আগে 1952 সালে আমরা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছি। কেন উর্দু আমাদের দেশে প্রচলন থাকবে? অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট আছে উর্দু নামে। আর যাই হোক, এটা থাকতেই পারে, টাকাটা প্রত্যেক দেশেরই এটা প্রয়োজন। বিভিন্ন ভাষা সম্পর্কে যত রিসার্চ করবে তত বেশি জানবে, টাকাটা উচিত। এখন উর্দুতে না গিয়ে বাংলাতে গাইলে, কি কোনোভাবে ওই কাওয়ালিটা খুব সুন্দর হবে? হবে না। আচ্ছা, আর এই যে গ্লোবালাইজেশনের যুগে সাংস্কৃতিক মেলবন্ধন ঘটবে। আমরা একে অপরের সংস্কৃতি সম্পর্কে জানবো, নিজের সংস্কৃতি সম্পর্কে অবশ্যই আমাদের কি থাকবে? ভালোবাসা থাকবে, শ্রদ্ধা থাকবে। কিন্তু আমরা অপরের সংস্কৃতিকে অপমান করব না। প্রত্যেকটা সংস্কৃতি আলাদা আলাদা সত্তা নিয়ে গড়ে উঠেছে এবং প্রত্যেকটা সংস্কৃতি মানুষ তার সংস্কৃতিকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, এখন আমরা যাই এই গ্লোবালাইজেশনের যুগে এক দেশের সংস্কৃতি অন্য দেশে যাবে, এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। সাংস্কৃতিক মেলবন্ধন ঘটিয়ে পরস্পরের সহযোগিতা, এক অপরের সহযোগিতা আমাদেরকে কি করতে হবে? এগিয়ে যেতে হবে। আচ্ছা, বিশ্বায়নের ফলে ভৌগোলিক সীমানা সমূহের গুরুত্ব কমে যাচ্ছে। একটা সময় ছিল যখন বাংলাদেশ থেকে সৌদি আরবে যখন আমাদের বাপ-দাদারা হজে যেতেন, হজে যাওয়ার সময় 3 থেকে 6 মাস লেগে যেত জাহাজে করে যেতেন। এখন আমরা কি করছি? মাত্র 3 থেকে 4 ঘন্টার মাধ্যমে বিমানে চলে যেতে পারছি বাংলাদেশ থেকে সৌদি আরবে। তাহলে এই গ্লোবালাইজেশন আমাদেরকে অনেক বেশি এগিয়ে রেখেছে। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী কোয়েশ্চেনে যাই। এই যে দেখো, গ্লোবালাইজেশনের পাশাপাশি এখানে আছে কি? ইন্টারন্যাশনালাইজেশনের বাংলা কি তোমরা জানো? এটার বাংলা হচ্ছে আন্তর্জাতিকরণ। গ্লোবাল ইন্টারন্যাশনাল বাংলা কি? আন্তর্জাতিকরণ। এখন গ্লোবালাইজেশন যেমন ব্যাপক বড় একটা শব্দ, এটা ব্যাপক বড় একটা শব্দ, ঘন্টার পর ঘন্টা লেকচার দেওয়া সম্ভব এই গ্লোবালাইজেশন উপরে। ইন্টারন্যাশনালাইজেশন এটাও আন্তর্জাতিকীকরণ, এর মধ্যে অনেক কিছু করে, এটা নিয়েও ঘন্টার পর ঘন্টা লেকচার দেওয়া পসিবল। আচ্ছা, আমরা চলে যাবো এখন এই যে ইন্টারন্যাশনালাইজেশনের অর্থ আন্তর্জাতিকরণ। এই যে আন্তর্জাতিকরণের সংজ্ঞা, এখন তোমরা একটু মন দিয়ে এই কয়েকটা সংজ্ঞা একটু পড়ে নাও। আন্তর্জাতিকরণ এমন একটি পদ্ধতি যার মাধ্যমে পণ্য সরবরাহ করা যায় বিভিন্ন দেশের গ্রাহকদের প্রয়োজনীয়তা পূরণে সক্ষম। অর্থনীতিতে আন্তর্জাতিকরণ বলতে একটি প্রক্রিয়া বোঝায় যেখানে একটি এন্টারপ্রাইজ শাখা বা সহায়ক সংস্থা খোলার মাধ্যমে বিভিন্ন দেশে তার উপস্থিতি তৈরি করার প্রত্যাশায় যাতে আরো বিস্তৃতভাবে সরবরাহ করতে পারে। যেমন ধরো ইন্টারন্যাশনালাইজেশন, ধরো বাংলাদেশে একটা কোম্পানি আছে, কি কোম্পানি বলো তো, যারা বাংলাদেশে বিশ্ব বাজারে ব্যবসা মোটামুটি ভাবে ব্যবসা করতে পারছে, সেটি হচ্ছে ওয়ালটন। যারা বাংলাদেশ থেকে পণ্য প্রস্তুত করে বিভিন্ন দেশে তাদের প্রোডাক্টটা, আফ্রিকা অনেকগুলো দেশে তাদের কি আছে? শাখা আছে, শাখা প্রশাখা আছে। তো সেখানে আমাদের দেশে প্রোডাক্ট ওইখানে রপ্তানি হচ্ছে, আমরা তার জন্য মুনাফা পাচ্ছি। এটা হচ্ছে আন্তর্জাতিকীকরণের মোটামুটি একটা উদাহরণ। এছাড়াও আছে এটিতে সেই সমস্ত বিষয়বস্তু অন্তর্ভুক্ত রয়েছে যা সংস্থা এবং আন্তর্জাতিক বাজারের মধ্যে বন্দরকে জোরদার করে। সুতরাং আমরা এটি বলতে পারি
অন্যান্য দেশে একটি অভ্যন্তরীণ ব্যবসা উদ্যোগে সরাসরি জড়িত হওয়া এবং নতুন বাণিজ্যের বিনিয়োগ সাধারণত বিদ্যমান প্রতিষ্ঠানের চেয়ে আলাদা, তাকে আন্তর্জাতিকরণ বলা হয়। আচ্ছা ঠিক আছে, আমরা একটু বইয়ের সাবজেক্টে ফিরে যাব। আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এগোবো এবং ধীরে ধীরে এই বিষয়গুলো অবশ্যই সবার সামনে প্রেজেন্ট করব। তবে আমাদেরকে থাকতে হবে বইয়ের মধ্যে। কোথায় থাকতে হবে? বইয়ের মধ্যে। কারণ কি? কারণ আমাদেরকে পরীক্ষায় পাস করতে হবে। পরীক্ষায় কি করতে হবে? পাস করতে হবে। আচ্ছা তাহলে আমরা কি জানলাম? গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশন সম্পর্কে একটা ধারণা পেলাম। আচ্ছা তাহলে হচ্ছে 3 নম্বরটা দেখো, জ্ঞান ভিত্তিক সমাজ তৈরির অংশ হিসেবে যে সুনির্দিষ্ট দক্ষতার প্রয়োজন তা একে অন্যের প্রতি সহযোগিতার মনোভাব। যেমন তুমি তোমার প্রতিবেশী কিংবা তোমার বন্ধুর সহযোগিতায় সবসময় এগিয়ে যাবা। তোমার বন্ধুর কি সহযোগিতা সবসময় এগিয়ে যাবা। তোমার প্রতিবেশী একটা বিপদে পড়েছে, সবসময় সহযোগিতা মনোভাব দিয়ে এগিয়ে যাবা। কখনো কোনো কিছু পাওয়ার আশা করবো না, মানুষকে দেওয়ার চেষ্টা করবা। সেটাই হবে সহযোগিতার মনোভাব। যোগাযোগ দক্ষতা, এই যে যোগাযোগ দক্ষতা, তুমি তোমার শিক্ষকের সঙ্গে ফোনে কথা বলতে পারছো, ইমেলের মাধ্যমে কথা বলতে পারছো, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করেও তুমি তোমার স্যারদের সঙ্গে যোগাযোগ করতে পারছো। এটাও যোগাযোগের দক্ষতা। আচ্ছা পরে আছে সুনাগরিকত্ব। আচ্ছা তোমরা কি সুনাগরিকত্ব সম্পর্কে কিছু জানো? সুনাগরিকত্ব কাকে বলে? এই যে সুনাগরিকত্ব কাকে বলে আমাদেরকে জানতে হবে। সুনাগরিকত্ব কি, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। সুনাগরিকত্ব এটা একটু খেয়াল করো। সুনাগরিকত্ব কি? প্রত্যেক নাগরিককে দেশপ্রেমে উদ্বুদ্ধ থাকতে হবে। কি করতে হবে? প্রত্যেক নাগরিককে দেশপ্রেমে উদ্বুদ্ধ থাকতে হবে। নিজস্ব সংস্কৃতি, রাষ্ট্রীয় অর্জন, সফলতা এবং সবসময় দেশের মঙ্গল কামনা করা নাগরিকের কর্তব্য। সবসময় যদি তুমি দেশের মঙ্গল কামনা করো, এটাও তোমার একটা গুণাবলী সুনাগরিক হওয়া। আচ্ছা পরবর্তীতে আমরা যাবো হচ্ছে জাতীয় সঙ্গীত, জাতীয় ইতিহাস, জাতীয় বীর। জাতীয় সঙ্গীত, জাতীয় ইতিহাস, জাতীয় বীর ও মনীষীদের অবদানকে স্মরণ করতে হবে। যেমন হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত, কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এইটার সম্পর্কে তোমার সম্মান থাকতে হবে। এটা জাতীয় সঙ্গীতকে তোমার সম্মান থাকতে হবে, প্রাধান্য দিতে হবে। জাতীয় ইতিহাস, আমাদের জাতীয় ইতিহাস, আমাদের জাতীয় 1952, 1971, এগুলো হচ্ছে আমাদের ইতিহাস। এগুলো কি করতে হবে? ধারণ করতে হবে। জাতীয় বীর, জাতীয় বীরদের সম্পর্কে বাজে মন্তব্য করা যাবে না। মেজর জিয়া একজন জাতীয় বীর, সে তার সম্পর্কে মনে খারাপ ধারণা পোষণ করা যাবে না। এবং শুধু মেজর জিয়া না, প্রত্যেকটা জাতীয় বীরকেই মনে ধারণ করতে হবে, তাদের অবদানকে এবং এই বিভিন্ন মনীষীদের অবদানকে স্মরণ করতে হবে। প্রত্যেক নাগরিক একে অপরকে সহ্য করার ক্ষমতা থাকতে হবে, সে যে ধর্ম বা দলে বিশ্বাসী হোক না কেন। এটা হচ্ছে সুনাগরিকত্বের সংজ্ঞা। এখন আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম অনেক ধর্মের মানুষ আমাদের দেশে বাস করে। আমরা ভৌগোলিকভাবে আমাদের জাতিসত্তা কি? আমরা বাঙালি। বাঙালির পরে আমাদের বিভিন্নভাবে ধর্ম আছে, কিন্তু কোনোভাবেই এই ধর্ম নিয়ে অন্য ধর্মের সঙ্গে রেষারেষিতে লিপ্ত হওয়া যাবে না। প্রত্যেককে কি করতে হবে?
ভালোবাসতে হবে। ঠিক আছে, প্রত্যেককে ভালোবাসতে হবে। তাহলে আমরা কি জানলাম? নাগরিকত্ব কি। এখন আমরা চলে যাবো আমরা যেমন সুনাগরিকত্ব। আচ্ছা, এই যে সমস্যা সমাধানে পারদর্শী, সমস্যা সমাধানে পারদর্শী, এগুলো সবই কি? এগুলো সবই হচ্ছে একুশ, এগুলো সবই কি? এগুলো সবই হচ্ছে তুমি যদি এই 21 শতকে টিকে থাকতে চাও, ভালো থাকতে চাও, তোমার দেশকে ভালো রাখতে চাও, তাহলে এই গুণাবলী গুলো তোমার মধ্যে কি করতে হবে? থাকতে হবে। এই গুণাবলী গুলো তোমার মধ্যে কি করতে হবে? থাকতে হবে। সমস্যা সমাধানে পারদর্শী। ধরো আজকে যারা ক্লাস করছো আমার সঙ্গে, তোমরা কতজন? তোমার পাশে আরো 2 জন বন্ধু আছে, তুমি সহ 3 জন। কি হলো? একটা কলম নিয়ে তোমার 2 বন্ধুর মধ্যে মারামারি লেগে গেলো। তুমি পাশে আছো, শব্দ জিনিস তুমি দেখলা, শুনলা, বুঝলা। যদি ওই 2 বন্ধু ওই ওই 2 বন্ধু সমস্যাটা তুমি ওইখানে থেকে সমাধান করতে পারো, তবেই সমস্যা সমাধানে পারদর্শী হতে পারবা। আচ্ছা, বিশ্লেষণী চিন্তন দক্ষতা। এরপরে কি আসছে? বিশ্লেষণী চিন্তন দক্ষতা। বিশ্লেষণী চিন্তন দক্ষতা সম্পর্কে তোমাকে একটা ধারণা দেই। ধারণাটা কেমন হবে? এই যে ধরো আমি সচরাচর যেভাবে শিক্ষকরা ক্লাস নিয়ে দেখেন, আমি কি আমাকে দেখতে পাচ্ছ? আমি বোর্ডে দেখছি, এটা কি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। এই যে অনলাইনের মাধ্যমে আমি বোর্ডে লিখছি, এটা তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে এক প্রকার বিশ্লেষণী চিন্তন দক্ষতা। কিভাবে বিশ্লেষণী চিন্তন দক্ষতা? তোমরা তোমাদেরকে আমি আরেকটু বুঝিয়ে বলি। ধরো আমি তোমাদেরকে এটা একটু আগে পড়ালাম কি? সুনাগরিকত্ব। এটা কিন্তু তোমাদের পাঠ্য বইয়ে কোনোভাবেই ইনক্লুড ছিল না। সুনাগরিকত্ব ব্যাখ্যা তোমাদেরকে দিতে হবে। আমি কি করলাম? আরেকটা স্লাইড বানালাম সুনাগরিকত্বের ব্যাখ্যা দিয়ে। এই স্লাইডটা আমি তোমাদেরকে পড়ালাম। এটাই হচ্ছে বিশ্লেষণী চিন্তন দক্ষতা। সৃজনশীলতা। আচ্ছা, সৃজনশীলতার কিন্তু অনেকগুলো মাধ্যম আছে, যেমন হচ্ছে সাহিত্যকর্ম, চিত্রকর্ম, আবিষ্কার, এবং অনেক মাধ্যম আছে সৃজনশীলতা। তাহলে আমরা একটু সৃজনশীলতা নিয়ে একটু আলোচনা করি। আমরা সৃজনশীলতা নিয়ে একটু আলোচনা করি। আলোচনা হবে ধরো সৃজনশীলতা। সৃজনশীলতা ধরো একটা হচ্ছে সাহিত্যকর্ম, সাহিত্যকর্ম, একটা ধরো চিত্রকর্ম, চিত্রকর্ম, একটা ধরো আবিষ্কার, আবিষ্কার। তাহলে সৃজনশীলতা আরো অনেক সংজ্ঞা দেওয়া সম্ভব। আমাদেরকে সময় সংকুলতার জন্য আমার ক্লাসটা শেষ করতে হবে 1 ঘন্টার মধ্যে। কতক্ষণের মধ্যে ক্লাস শেষ করতে হবে? 1 ঘন্টার মধ্যে। না হলে কি করবে? আমাকে যিনি হায়ার করেছেন তিনি কি করবে? তিনি রাগ করবেন। যাই হোক, আমরা অবশ্যই অল্প সময় 1 ঘন্টার মধ্যে যা শিখবো অবশ্যই সেগুলো মনোযোগ দিয়ে সব শিখবো। আচ্ছা, সৃজনশীলতা একটা কি বললাম? সাহিত্যকর্ম। এখন এই সাহিত্যকর্মকে কিন্তু বিভিন্ন ভাবে গিয়ে ভাগ করা যায়। সাহিত্য মানে হচ্ছে ধরো বাংলাদেশে ময়নামকে আমরা কি বলি? কথা সাহিত্যিক। তাকে আমরা কিভাবে চিনি? সাহিত্যিক হিসেবে। ধরো তোমরা কি, আচ্ছা তোমরা যারা ক্লাস করছো তারা কি একজন জীবন্ত কথা সাহিত্যিকের নাম তোমরা বলতে পারবা? জীবন্ত একজন কথা সাহিত্যিকের নাম বলতে পারবা যারা এখনো বেঁচে আছেন এবং সাহিত্যকর্ম করে যাচ্ছেন? এদের একজনের নাম কি তোমরা বলতে পারবা? হ্যাঁ, আচ্ছা, সৈয়দ মঞ্জুরুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষক ছিলেন এবং ইংলিশ ডিপার্টমেন্টের প্রধান ছিলেন। সৈয়দ মঞ্জুরুল ইসলাম উনি খুবই ভালো লিখেন। উনি একজন কথা সাহিত্যিক। আচ্ছা, তোমরা কি তাহলে এই যে সাহিত্য কর্মকে একটা নাম কি? সাহিত্যিক। সাহিত্যিক, সাহিত্যিক একজন। আচ্ছা, সাহিত্যকর্মের মধ্যে এখন কবিতা, কবিতা যিনি লিখেন সেটা তো সাহিত্যকর্মের মধ্যে পড়ে। আচ্ছা, আমাদের দেশের মধ্যে, আমাদের দেশ কিংবা ভারতবর্ষ বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ কবি কে? সর্বশ্রেষ্ঠ কবি কে? কবিগুরু
কবিগুরু বাদে, কারণ কবিগুরুকে তো অবশ্যই কবিদের কাতারে আনা যাবে না, তিনি কবিগুরু। আমরা রবীন্দ্রনাথের পরে আমরা যাকে চিনি তিনি হলেন কাজী নজরুল। আচ্ছা, তিনিও একজন সাহিত্যকর্ম করছেন, তিনি একজন সৃজনশীল মানুষ। আচ্ছা ঠিক আছে, আমরা সাহিত্যকর্ম নিয়ে আর বেশি আলাপ না করি, আমরা চলে যাবো চিত্রকর্ম। এই চিত্রকর্ম যেমন তোমার কাছে, তোমরা সবাই একটা যেহেতু জুমে ক্লাস করছো, জুমে ক্লাস যেহেতু করছো, তোমাদের সবার হয়তো স্মার্টফোন আছে, না হলে ল্যাপটপ আছে। তাহলে তোমরা যদি একটা ক্যামেরা দিয়ে একটা সুন্দর ফ্রেমে যদি ক্যামেরা দিয়ে একটা ছবি উঠাও, এটাও কিন্তু চিত্রকর্ম। আচ্ছা, এটা ছাড়াও কিন্তু চিত্রকর্ম করা সম্ভব, এটা ছাড়াও চিত্রকর্ম করানো সম্ভব। ওটা কিভাবে? ধরো অনেকেই জল রং দিয়ে ছবি এঁকে থাকেন, বিভিন্ন প্রকৃতির ছবি আঁকেন, মানুষের ছবি আঁকেন, বিভিন্ন ছবি এঁকে থাকেন, ওইটাও কি চিত্রকর্ম। আচ্ছা, যে আবিষ্কারটা একটা বৃহৎ ব্যাপার। যুগে যুগে এই আবিষ্কারের ফলে আমরা এই কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ, বিমানে যাওয়া সবগুলাই কিসের জন্য হয়েছে? এই আবিষ্কারের জন্য। এটা একটা বৃহৎ ব্যাপার, আবার অনেক বৃহৎ ব্যাপার। যেমন তুমি মাটি দিয়ে একটা পুতুল বানাতে পারো, যেমন নদী থেকে মাটি এনে তুমি পুতুল বানাতে পারো, এটাও কিন্তু কি হবে? আবিষ্কার। তাহলে আবিষ্কারকে কোনোভাবেই, নতুন কোনো কিছু আবিষ্কারকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নাই। কি নাই? সুযোগ নাই। আমরা কি জানলাম? সৃজনশীলতা, সাহিত্যকর্ম, চিত্রকর্ম, আবিষ্কার, বিভিন্ন, এগুলো সবই সৃজনশীলতা। ঠিক আছে? সৃজনশীলতা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা। এই যে তোমরা আমার সঙ্গে এই ক্লাসটা করছো, আমার সঙ্গে যুগ হয়েছো, এটা কেন হয়েছো? তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শী হওয়ার জন্য। যেহেতু এটা প্রথম অধ্যায়, এইখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যে মেন সাবজেক্ট, এখানে খুব বেশি দায়। তোমরা যখন আমরা দ্বিতীয় চ্যাপ্টারে যাবো কিংবা পরবর্তী চ্যাপ্টারে যেতে থাকবা, আস্তে আস্তে এগুলোতে তোমরা কি হয়ে উঠবা? এক্সপার্ট হয়ে উঠবা, তখনই হবে আসল কৃতিত্ব। আচ্ছা ঠিক আছে, এখন আমরা চলে যাই পরের পৃষ্ঠায়। এখন পরবর্তী তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। চার্লস ব্যাবেজ। তোমরা কি চার্লস ব্যাবেজকে জানো? চার্লস ব্যাবেজকে জানো? চার্লস ব্যাবেজ। আচ্ছা, আমরা তোমাকে শিখে দিচ্ছি চার্লস ব্যাবেজকে। তিনি হচ্ছে চার্লস ব্যাবেজ। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় চার্লস ব্যাবেজের জন্ম কত সালে, উত্তর দিবা 1791 সালে। একইভাবে যদি তোমাদের নৈতিক প্রশ্ন আসে চার্লস ব্যাবেজ কত সালে মৃত্যুবরণ করে, উত্তর দিবা 1879 সালে। আচ্ছা, তোমাকে যদি প্রশ্ন করা হয় চার্লস ব্যাবেজ কিসের জন্য বিখ্যাত, চার্লস ব্যাবেজ কিসের জন্য বিখ্যাত? ডিফারেন্স ইঞ্জিন। এই যে দেখতে পাচ্ছেন চার্লস ব্যাবেজ কিসের জন্য বিখ্যাত? ডিফারেন্স ইঞ্জিন আবিষ্কারের জন্য চার্লস ব্যাবেজ বিখ্যাত। তোমরা কি ডিফারেন্স ইঞ্জিন সম্পর্কে কোনো ধারণা তোমাদের আছে? ডিফারেন্স ইঞ্জিন, এই যে এটা হচ্ছে অ্যানালিটিক্যাল মেশিন বা ডিফারেন্স ইঞ্জিন। এটা আবিষ্কার করেছে কে? চার্লস ব্যাবেজ। এইটার জনক চার্লস ব্যাবেজ হওয়ার কারণেই আমরা কিন্তু এই কম্পিউটারটা, এটা একটা কম্পিউটার, তোমরা তো চিনো, এটা কিবোর্ড, এটা হচ্ছে সাউন্ড বক্স, এটা হচ্ছে মনিটর, এটা হচ্ছে এটাকে কি বলে? সিপিইউ। আর এটা হচ্ছে মাউস। আর যেমন এটা এক্সটার্নাল স্পিকার। এটা আবিষ্কার করার কারণে কিন্তু আজকের এই কম্পিউটার আমরা পেয়েছি। তাহলে চার্লস ব্যাবেজ
1822 সালে তিনি লগারিদম সহ গাণিতিক হিসাব নিকাশ অধিক সহজ করার লক্ষ্যে একটি যন্ত্র তৈরি করার পরিকল্পনা হাতে নেন। যন্ত্রটির নাম ছিল ডিফারেন্স ইঞ্জিন। ডিফারেন্স ইঞ্জিন আমরা একটু বানানটা একটু দেখে দেবা, ডিফারেন্স ইঞ্জিন। তার এই যন্ত্রটি কিছু সমস্যার কারণে তৈরি করা সম্ভব হয়নি। এর অনেক পরে 1833 সালে তিনি আগের সব গণনাকারী যন্ত্রের স্মৃতি ভান্ডারের প্রয়োজনীয়তা অনুভব করে এই জন্য তিনি একটি যন্ত্র তৈরি চিন্তা করেন যার নাম দেন অ্যানালিটিক্যাল মেশিন। কি নাম দেন? অ্যানালিটিক্যাল মেশিন। এটির কাজ তিনি শেষ করতে পারেননি। তার এই মেশিনে ডিজাইনের উপর ভিত্তি করে আজকের এই কম্পিউটার তৈরি করা হয়েছে। তার এই ডিজাইনের উপর ভিত্তি করে আজকের এই কম্পিউটার তৈরি করা হয়েছে। এই জন্যই তাকে কম্পিউটারের আদি পিতা বা জনক বলা হয়। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় কম্পিউটারের আদি পিতাকে, কম্পিউটার আদি পিতাকে, হ্যাঁ কম্পিউটার আদি পিতা চার্লস বেবেজ। আচ্ছা ঠিক আছে। তারপরে লেডি অ্যাডা আগস্টে ফ্রাঙ্ক বন সহ আরো এগিয়ে নিয়ে যান চার্লস বেবেজের উক্ত কাজকে। এই যে তিনি অ্যানালিটিক্যাল মেশিনটি আবিষ্কার করে, এই আবিষ্কার করার পরেও কিন্তু এটা কম্পিউটার হয়ে যায় না। এটা আবিষ্কার করার সাথে সাথেই কিন্তু কম্পিউটার হয়ে যায় না। এটার পরে কিন্তু আমাদেরকে এটা নিতেও কিন্তু আগে একটা সময় ছিল এই মেশিনগুলো নিতে অনেক বড় বড় গাড়ির প্রয়োজন হতো। এখন কি কম্পিউটার নিয়ে যেতে অনেক বড় বড় গাড়ির প্রয়োজন হয়? এটা অনেক বড় থেকে কি হয়েছে, ছোট হয়ে গেছে। আস্তে আস্তে আমরা স্মার্ট হচ্ছি, স্মার্ট হচ্ছি, কম্পিউটার গুলো তত ছোট হচ্ছে। আমরা পকেটে করে এখন কম্পিউটার ক্যারি করতে পারি। তার জন্য হচ্ছে লেডি অ্যাডা, আমরা পরে চ্যাপ্টারে তাকে নিয়ে জানবো লেডি অ্যাডা। হ্যাঁ আমরা হচ্ছে এই যে অ্যাডা লাভলেস, আমাদের বইয়ে কি নাম আছে না? অ্যাডা লাভলেস। অ্যাডা লাভলেস কত সালে জন্মেন? 1815। তার মৃত্যু 1852। তাহলে 1815 থেকে 1852 মাইনাস করো, তার মানে হচ্ছে তিনি বেঁচে ছিলেন মাত্র 36 বছর। তিনি কত বছর বেঁচে ছিলেন? মাত্র 36 বছর। এখন এই যে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডা লাভলেস, অ্যাডা লাভলেস। লাভলেস শব্দটা তোমরা কি জানি? ভালোবাসাহীন, কিন্তু এখানে আমরা ভালোবাসাহীন না, তিনি ছিলেন ভালোবাসায় পরিপূর্ণ। ভালোবাসার পরিপূর্ণ না থাকলে কেউ কখনো কি করতে পারে না? আবিষ্কার করতে পারে না। কি করতে পারে না? আবিষ্কার করতে পারে না। এই জন্য ভালোবাসাটা জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তুমি তোমার পরিবারকে ভালোবাসবা, তোমার মা বাবাকে ভালোবাসবা, তোমার আত্মীয় স্বজন প্রতিবেশীকে ভালোবাসবা, প্রকৃতিকে ভালোবাসবা, প্রাণীগুলোকে ভালোবাসবা। ভালোবাসার মধ্যেই আবিষ্কার অন্তর্নিহিত লুকিয়ে আছে। আচ্ছা, কবি লর্ড বাইরনের কন্যা এবং প্রোগ্রামিং ধারণা প্রবর্তক কে? অ্যাডা লাভলেস। তোমাদেরকে যদি নৈর্ব্যক্তিক প্রশ্ন করা হয় প্রোগ্রামিং ধারণা প্রবর্তক কে? প্রোগ্রামিং ধারণা প্রবর্তক কে? এটা তোমাদের এমসিকিউ আসতে পারে যে প্রোগ্রামিং, আমি লিখে দেই প্রোগ্রামিং ধারণা প্রবর্তক কে? এটা হবে অ্যাডা লাভলেস। অ্যাডা লাভলেস। প্রোগ্রামিং ধারণা প্রবর্তক কে? অ্যাডা লাভলেস। আচ্ছা, তাহলে হচ্ছে উনি প্রোগ্রামিং ধারণা, ওনাকে কি বলা হয়? প্রোগ্রামিং ধারণা প্রবর্তক কে? উত্তর হবে অ্যাডা লাভলেস। আচ্ছা, আমরা কি অ্যাডা লাভলেস সম্পর্কে কি জানবো? জন্ম অগাস্টে আমরা বললাম আমাদের পাঠ্য বইয়ে কি আছে? ওনার নাম আছে অ্যাডা লাভলেস। আর হচ্ছে উইকিপিডিয়া ওনার নাম কি আছে? অগাস্ট অ্যাডা ব্যারন। তিনি কত সালে জন্মেছিলেন? 10 ডিসেম্বর 1815 ইংল্যান্ডে লন্ডন শহরে। কোথায় জন্মেছিলেন? 10 ডিসেম্বর। যদি জিজ্ঞেস করা হয় অ্যাডা লাভলেস বা অগাস্ট অ্যাডা ব্যারন কত সালে জন্মেছিলেন? 10 ডিসেম্বর 1815। কোথায় জন্মেছিলেন? ইংল্যান্ডে। কোন শহরে জন্মেছিলেন? লন্ডনে। ওকে, তিনি কত সালে মৃত্যুবরণ করেছিলেন? 27 নভেম্বর 1852। তার বয়স তখন ছিল মাত্র 36 বছর। মৃত্যুবরণ তিনি একই শহরে। কর্মক্ষেত্র গণিত কম্পিউটার, গণিত আর কম্পিউটিং। আচ্ছা ঠিক আছে, তোমরা একটা জিনিস কনফিউশনে ভুগছো
কোন বিষয়টা নিয়ে কনফিউশনে ভুগছো আমি কিন্তু জানি। পাশ থেকে একজন বলে ফেলেছেন মাত্র 36 বছর বেঁচে ছিলেন তিনি, কিন্তু তাকে নিয়ে আমাদেরকে পড়তে হচ্ছে। কি করতে হচ্ছে? পড়তে হচ্ছে। গরুর মতো 100 বছর বেঁচে লাভ কি যদি আপনার পরবর্তী প্রজন্ম আপনার নামই মনে না রাখে? এটাই হচ্ছে জীবনের সার্থকতা। যেমন সুকান্ত বসু সুকান্ত বাবু মাত্র বেঁচে ছিলেন কত বছর পর্যন্ত তোমরা কি জানো? সুকান্তর কবিতা তুমি পড়েছো? তোমরা কবিতা পড়বা, গল্পের বই পড়বা, প্রবন্ধ পড়বা, তবে সেটা তোমাদের এখন না, তোমাদের যখন একাডেমিক পড়াশোনার চাপ কম থাকবে তখন তোমরা এই বইগুলো পড়বা। যেমন জাফর ইকবাল স্যারের সায়েন্স ফিকশন আছে, খুবই ভালো ভালো সায়েন্স ফিকশন আছে, সেগুলো তোমরা কি করবা? পড়ার চেষ্টা করবা। ঠিক আছে, তাহলে আমরা জানলাম এরা লাভলেস কিসের জন্য বিখ্যাত? প্রোগ্রামিং ধারণা প্রবর্তক হিসেবে এরা লাভলেস বিখ্যাত। ঠিক আছে, তারপর আমরা জানবো জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, তারপর আমরা জানবো কি? জেমস ক্লার্ক এই দেখো তিনি কে? জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। তিনি কি করেছেন? তড়িৎ চুম্বকীয় বলে ধারণা দেন। তড়িৎ চুম্বকীয় বলে ধারণা দেন। তোমাদেরকে যদি নৈর্ব্যক্তিক প্রশ্ন করা হয় তড়িৎ চুম্বকীয় বলে ধারণা দেন কে, তোমাদের উত্তর কি হবে? জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল জন্মেছিলেন কত সালে? 1831 সালে। তোমার মৃত্যুবরণ কত সালে? 1879 সালে। আচ্ছা, আমরা একটু কোথায় জন্মেছিলেন জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল? স্কটল্যান্ডে। উনি কোন দেশে নাগরিকত্ব ছিলেন? ইউনাইটেড কিংডম। জাতীয়তা স্কটিশ। কর্মক্ষেত্র পদার্থবিজ্ঞান এবং গণিত। প্রতিষ্ঠান যাই হোক, এগুলো আমাদের জানার এত প্রয়োজন নাই, তবে একটা জিনিস কিন্তু তোমাদেরকে জানতে হবে। এই যে দেখো, কর্মক্ষেত্রে পদার্থবিজ্ঞান এবং গণিত। আমাদের দেশের মানুষজন যারা পৃথিবীকে চেঞ্জ করে দিয়ে গেছেন, যেমন আইনস্টাইন থেকে শুরু করে পরবর্তী যারা আর কিছু আবিষ্কার করেছেন, তাদের বেশিরভাগই বিজ্ঞানের ছাত্র এবং অঙ্কে খুবই ভালো ছিল। গণিতবিদ, ভালো গণিতবিদ ছিল। তোমাদেরকে গণিত অনেক ভালো হতে হবে। উদ্ভাবনের জন্য গণিত কি অনেক জরুরি। তোমাদের উদ্ভাবনের জন্য গণিত অনেক জরুরি। আচ্ছা, এখন আমি ধারণা দেবো তোমাদের কাছে তড়িৎ চুম্বকীয় বল কি? তড়িৎ চুম্বকীয় বল কি? এই যে একটা দেখো তোমাদের হচ্ছে যা বিনা তারে বার্তা প্রেরণের একটি সম্ভাবনাকে জাগিয়ে তোলে। বিনা তারে বার্তা প্রেরণের একটি সম্ভাবনাকে জাগিয়ে তোলে। তাহলে বিনা তারে বার্তা প্রেরণ বলতে কি বুঝো তুমি? কি বুঝো? হ্যাঁ, অবশ্যই মেসেজে লিখবা বিনা তারে বার্তা প্রেরণে কি বুঝো, এটা আমরা একটু পরেই সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তড়িৎ চুম্বকের ক্ষেত্রে আহিত বস্তুর উপর যে বল প্রয়োগ করে তাকে তাড়িত চুম্বক বল বলে। এই যে আমাদের এটা হচ্ছে আমরা তোমাদের অন্য কোনো টিচার, তোমাদের অন্য কোনো শিক্ষক এগুলো পড়াবেন অন্য কোনো ক্লাসে। এই বল আকর্ষণ ধর্মী, এই বিকর্ষণ ধর্মী দুই প্রকারের হতে পারে। আগে তড়িৎ চুম্বক করতো, এই দুটি ভিন্ন বল মনে করা হতো। 1873 সালে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল প্রমাণ করেন এই দুটি আসলে একই অভিন্ন বলের প্রকার। আচ্ছা, ঠিক আছে, আমরা এই তড়িৎ চুম্বকীয় বলের উদাহরণ এই যে দেখতে পাচ্ছ ইলেকট্রো, এটা দেখতে পাচ্ছ ম্যাগনেটিক, এটা হচ্ছে ফোর্স। আমরা কি জানলাম? তড়িৎ চুম্বকীয় বল হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এটা হচ্ছে একটা এক্সাম্পল, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তড়িৎ চুম্বকীয় বল কি? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স।
ঠিক আছে, আমরা চলে যাবো হচ্ছে পরবর্তী ব্যক্তি যিনি আছেন। হ্যাঁ, খুবই মর্মাহত। তিনি হচ্ছেন স্যার জগদীশ চন্দ্র বসু। স্যার জগদীশ চন্দ্র বসু বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে সর্বপ্রথম সফল হন। সর্বপ্রথম সফল, তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে সর্বপ্রথম সফল হন কে? সর্বপ্রথম সফল হন জগদীশ চন্দ্র বসু। কে সফল হন? জগদীশ চন্দ্র বসু। 1895 সালে অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে তিনি এই এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সক্ষম হয়েছিলেন। 1895 সালে অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে তিনি এই এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সক্ষম হয়েছিলেন। আচ্ছা, ঠিক আছে, আমরা হচ্ছে আর ক্লাসের ফাঁকে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে জগদীশচন্দ্র বসু। স্যার জগদীশচন্দ্র বসু তিনি ছিলেন মুন্সিগঞ্জের ছেলে, আমাদের বাংলাদেশের মুন্সিগঞ্জের ছেলে। তিনি বাঙালি। তিনি এই বাঙালি, এই ভারতীয় উপমহাদেশে একজন বিখ্যাত না, সারা পৃথিবীতে তিনি বিখ্যাত। কেন বিখ্যাত? বিনা দ্বারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে সর্বপ্রথম সফল ব্যক্তিকে জগদীশচন্দ্র বসু। জগদীশচন্দ্র বসু। এই যে আজকে আমরা মোবাইলে কথা বলছি, মোবাইলে তুমি ঢাকা থেকে তোমার বাড়িতে কথা বলতে পারছো, এটা কিন্তু বিনা তারে। এটা কিন্তু আগে আবিষ্কার করেছেন কে? সর্বপ্রথম সফল ব্যক্তি হলে জগদীশচন্দ্র বসু। কিন্তু অতি দুঃখের সঙ্গে তোমরা একটু পরে জানতে পারবা কেন তিনি প্রাপ্য সম্মানটুকু পাননি। তার যে জ্ঞানের পরিধি, যে বিস্তৃতি লাভ করেছিল, সেই সম্মানটুকু পাননি। শুধুমাত্র স্যার উপাধি দিয়েছে ব্রিটিশরা। শুধুমাত্র স্যার উপাধি কে দিয়েছে? ব্রিটিশরা। স্যার জগদীশচন্দ্র বসু বলে ক্ষান্ত থেকেছেন, এছাড়া কিছুই তাকে দেওয়া হয়নি। ঠিক আছে, আমরা জগদীশচন্দ্র বসু সম্পর্কে টুকটাক ধারণা আমরা দিব। জগদীশচন্দ্র বসু জন্মেছিলেন কত সালে? জন্ম 30শে নভেম্বর 1858। বিক্রমপুর, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত, বর্তমানে মুন্সিগঞ্জ, বাংলাদেশে। তিনি কত সালে জন্মেছিলেন? 1858 সালে। জগদীশচন্দ্র বসু মৃত্যু 23শে নভেম্বর 1937। বয়স 78। গিরিডি, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত, বর্তমানে গিরিডি, ঝাড়খণ্ড, ভারত। তিনি মৃত্যুবরণ করেন ঝাড়খণ্ড, ভারতে। আচ্ছা, তাহলে আমরা জগদীশচন্দ্র বসু সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম। জগদীশচন্দ্র বসু জন্মেছিলেন জগদীশচন্দ্র বসু জন্মেছিলেন 1858 সালে। তিনি মৃত্যুবরণ করেন 1929 সালে। তিনি জন্মেছিলেন বাংলাদেশের মুন্সিগঞ্জে। তিনি মৃত্যুবরণ করেন ঝাড়খণ্ড, ভারতে। তিনি মৃত্যুবরণ করতে পারেন ঝাড়খণ্ড, ভারতে। এই যে একটা লোক, তিনি হচ্ছেন গুগলিয়ালমো মার্কনি। গুগলিয়ালমো মার্কনি। আচ্ছা, এই লোকটাকে দেখলে আমার অনেক হিংসা হয়। এই লোকটাকে দেখলে আমার অনেক হিংসা হয়। কেন বলতে পারবো এই লোকটাকে দেখলে হিংসা হয়? এই যে আমরা একটু আগে বলেছি, বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে কে প্রথম সফল ব্যক্তি? জগদীশচন্দ্র বসু। তোমরা এখানে লেখা দেখো ক্ষমা, বেতার যন্ত্রের আবিষ্কারক। বেতার যন্ত্রের আবিষ্কারক কে? গুগলিয়ালমো মার্কনি। গুগলিয়ালমো মার্কনিকে বেতার যন্ত্রের আবিষ্কারক। বেতার তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে সফল প্রথম সার্বজনীন স্বীকৃত প্রাপ্ত। তোমরা এটা মনে রাখবা। তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণের প্রথম সার্বজনীন স্বীকৃতিপ্রাপ্ত বিজ্ঞানী কে? তোমাদের উত্তর দিতে হবে অতি দুঃখের সঙ্গে গুগলিয়ালমো মার্কনি। তোমরা যদি তখন উত্তর দাও জগদীশ, সার্বজনীন স্বীকৃত প্রাপ্ত যদি শব্দটা ইউজ করা থাকে, উত্তর দাও জগদীশচন্দ্র বসু, তখন তোমাদেরকে স্যাররা কি করবে? কেটে দিবে। স্যাররা কি করবে? কেটে দিবে। সার্বজনীন স্বীকৃত প্রাপ্ত বিজ্ঞানী হচ্ছে গুগলিয়ালমো মার্কনি। আচ্ছা, তোমাদের কি করতে পারে? গুগলিয়ালমো মার্কনি কত সালে জন্মেছিলেন? 1854 সালে। কত সালে জন্মেছিলেন? 1874 সালে। সরি, 1874 সালে। গুগলিয়ালমো মার্কনি কত সালে মৃত্যুবরণ করেছিলেন?
1937 সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন। 1937 সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন। আচ্ছা, তোমাদেরকে এখন আমি একটু পরিচয় করে দেই বেতার সম্পর্কে। যেটা তিনি আবিষ্কার করেছিলেন এটা হচ্ছে এই যন্ত্রটি। এটার আপডেট ভার্সনে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা কিন্তু এই যে রেডিওটা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমরা দেখেছি। এগুলোতে কিন্তু আমরা প্রচুর গান শুনেছি, প্রচুর খবর শুনেছি, প্রচুর সময় রেডিওর মধ্যে আমরা দিয়েছি। তোমরা কিন্তু এই রেডিও এখনো এফএম রেডিও হয়তো শুনো, কিন্তু এই রেডিওর অভিজ্ঞতা তোমাদের নাই। বেতার হলো তার ব্যতীত যোগাযোগ একটি শক্তিশালী মাধ্যম। বেতার কি? বেতার হলো তার ব্যতীত যোগাযোগ একটি শক্তিশালী মাধ্যম। আগে শুধু রেডিওতে ব্যবহৃত হলেও বর্তমানে বেতার প্রযুক্তির ব্যবহার চলছে সব জায়গাতে। তুমি কল্পনা করতে পারো আগে শুধু রেডিওতে রেডিওর জন্য কিন্তু এই বেতারটা আবিষ্কার করা হয়েছিল, কিন্তু এখন এটা সব জায়গায় চলছে। যেমন রেডিওতে, টেলিভিশনে কিন্তু কোনো তার প্রয়োজন হয় না। তোমরা সুন্দর ক্লিয়ার টিভি দেখতে পাচ্ছ, এটাও কিন্তু ওই বেতারের আবিষ্কারের ফলেই সম্ভব হয়েছে। যেমন মোবাইল নেটওয়ার্ক, এটাও কিন্তু ওই বেতার তারবিহীন ফোন ইত্যাদি। আচ্ছা, তারবিহীন যে কোনো যোগাযোগের মূলনীতি হলো বেতার। আচ্ছা, তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তারবিহীন যে কোনো যোগাযোগের মূলনীতি কি, তখন তোমাদের উত্তর দিতে হবে বেতার। তারবিহীন যে কোনো যোগাযোগের মূলনীতি কি? তারবিহীন যে কোনো যোগাযোগের মূলনীতি হলো বেতার। বেতার তরঙ্গ ব্যবহার করে মহাকাশ পর্যবেক্ষণে ব্যবহৃত হয় বেতার দূরবীক্ষণ যন্ত্র বা রেডিও টেলিস্কোপ। এটা মনে রাখবা, এটা বিশেষ করে তুমি এসব মনে রাখবা। বেতার তরঙ্গ ব্যবহার করে মহাকাশ পর্যবেক্ষণ ব্যবহৃত হয় বেতার দূরবীক্ষণ যন্ত্রের নাম কি? তোমাদেরকে বলতে হবে রেডিও টেলিস্কোপ। তোমাদেরকে কি বলতে হবে? রেডিও টেলিস্কোপ। আচ্ছা, আমরা চলে যাই পরে। আমরা অনেকক্ষণ তোমাদের এটা তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, আমরা কিন্তু এই চ্যাপ্টারে আছি। আচ্ছা, 1971 সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়। তোমাদের এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। কত সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়? উত্তর দিতে হবে 1971 সালে। কত সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়? 1971 সালে। কত সালে? 1971 সালে। এই যে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, এটাকে বলে মাইক্রোপ্রসেসর। এটাকে কি বলে? এটাকে বলে মাইক্রোপ্রসেসর। তোমরা কি দেখেছি না? তোমরা যে কম্পিউটার খুলে কিংবা যে কোনো ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস খুলে এমন একটা মাইক্রোপ্রসেসর তোমাদের চোখে পড়বে। তোমরা যদি তোমার কম্পিউটার থেকে হার্ডওয়্যারটা কেসিংটা খুলে দেখো, আমার একটা মাইক্রোপ্রসেসর তোমাদের কম্পিউটারের মধ্যে আছে। আচ্ছা, ঠিক আছে। এই 1971 সাল 1971, এই 1971 সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়। এই মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কৃত হয়? 1971 সালে। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় বাংলাদেশ কত সালে স্বাধীন হয়? কত সালে স্বাধীন হয়? উত্তর 16 ডিসেম্বর 1971। এই 71 সালটা আমাদের গর্বের। 71 সালটা কি আমাদের জন্য গর্বের, অহংকারের। এই সালে, এই বছরই আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছিলাম। একটা কি? স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছিলাম। কত সালে? 1971 সালে। আমাদের মুক্তিযুদ্ধের নেতৃত্ব কে দিয়েছিলেন? মুক্তিযুদ্ধের নেতৃত্ব কে দিয়েছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা নেক্সটে চলে যাই। এই যে একটা দেখো বিশাল কম্পিউটার সামনে তিনি বসে আছেন। 20 শতকে ইলেকট্রনিক্সের বিকাশের পর প্রথম যুক্তরাষ্ট্রের আইবিএম কোম্পানি। মনে রাখবা, 20 শতকে ইলেকট্রনিক্সের বিকাশের পর প্রথম যুক্তরাষ্ট্রে, এটা তুমি একটু মনে রাখবা যে আমি যেটা প্রথম যুক্তরাষ্ট্রের আইবিএম কোম্পানি মেইন ফ্রেম কম্পিউটার তৈরি করেন। কি তৈরি করেন? মেইন ফ্রেম কম্পিউটার। তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার। আগে যখন এই কম্পিউটারকে এক স্থান থেকে অন্য স্থানে
পানি নিয়ে যাওয়া হতো, বড় ট্রাকের প্রয়োজন হতো। এটা আর আগে বলেছি, অযথা সময় মেইনফ্রেম কম্পিউটার 20 শতকে ইলেকট্রনিক বিকাশের পর মেইনফ্রেম কম্পিউটার তৈরি করেন। কে তৈরি করে? আইবিএম কোম্পানি। তোমাদের মনে রাখতে হবে, মেইনফ্রেম কম্পিউটার তৈরি করেন কে? মেইনফ্রেম কম্পিউটার তৈরি করেন আইবিএম কোম্পানি। আইবিএম কোম্পানি। তোমাদের যদি নির্দিষ্ট আসে মেইনফ্রেম কম্পিউটার তৈরি করেন কোন কোম্পানি, তখন তোমাদেরকে মনে রাখতে হবে মেইনফ্রেম কম্পিউটার তৈরি করে আইবিএম কোম্পানি। ঠিক আছে। আমরা এখন এটা হচ্ছে 20 শতকে 60-70 দশকে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে আরপানেল আবিষ্কৃত হয়। কি আবিষ্কৃত হয়? ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে আরপানেল আবিষ্কৃত হয়। আচ্ছা, তোমরা কি প্রোটোকল মানে জানো? প্রোটোকলটা মানে জানো? প্রোটোকল হচ্ছে নিয়ম কানুন। তোমরা এটা মনে রাখবা, নিয়ম প্রোটোকল মানে হচ্ছে নিয়ম কানুন। এখন হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে, মানে ইন্টারনেটের বিভিন্ন নিয়ম ব্যবহার করে আরপানেল আবিষ্কৃত হয়। সব জিনিসেরই একটা নিয়ম কানুন আছে। ধরো তুমি যে স্কুলে পড়ো, তোমার স্কুল যদি হয় পাইলট স্কুল, কিংবা তোমার স্কুল নামি দামি স্কুল, তোমাকে কি করতে হবে? একটা ড্রেস কোড থাকবে তোমার স্কুলে। সেই ড্রেস কোড ব্যতীত তুমি স্কুলে প্রবেশ করতে পারবে না। তেমনি ইন্টারনেটের নিয়ম কানুন ব্যবহার না করে তুমি কোনো কিছু তৈরি করতে পারবে না। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, ডেটা, ইউডিপি হেডার, ইউডিপি ডেটা, আইপি হেডার, আইপি ডেটা, ফ্রেম হেডার, ফ্রেম ডেটা, ফ্রেম ফুটার, এটা তোমরা এখন এগুলো তোমরা বুঝবা না। অ্যাপ্লিকেশন, ট্রান্সপোর্ট, ইন্টারনেট লিঙ্ক, এগুলা তোমরা এখন বুঝবা না। ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে আরপানেল আবিষ্কৃত হয়। এই যে তোমরা, এটা একটা সূত্র, এই সূত্র নিয়েই কিন্তু তারপরে আবিষ্কার করা হয়েছে। ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে, এই সূত্র ব্যবহার করে আরপানেল আবিষ্কৃত হয়েছে। তোমরা মনে রাখবা, 20 শতকে তোমাকে থেকে প্রশ্ন করা হয় কত শতকে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে আরপানেল আবিষ্কৃত হয়? উত্তর হবে 20 শতকে। উত্তর হবে কি? 20 শতকে। ঠিক আছে, মনে থাকবে, মনে রাখবা। আচ্ছা, আমরা চলে যাই পরের চ্যাপ্টারে। চ্যাপ্টারে কি দেখাচ্ছে? বলছে রেমন স্যামুয়েল টমলিনসন। রেমন স্যামুয়েল টমলিনসন। আমরা যখন যুদ্ধে ব্যস্ত, পৃথিবী তখন অনেক 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 এগিয়ে গেছে। দেখো, 1971 সালে আমরা আগেও একটা পড়েছি, এখানে আমরা পড়ছি 1971 সালে আরপানেল ইলেকট্রনিক্স মাধ্যমে পথ চালকের সূচনা করেন তিনি। প্রথম ইমেল সিস্টেম চালু করেন। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো? আরপানেল ইলেকট্রনিক্স মাধ্যমে পথ চালকের সূচনা করেন তিনি, প্রথম ইমেল সিস্টেম চালু করেন। তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় ইমেল সিস্টেম কে চালু করেন, উত্তর হবে রেমন স্যামুয়েল টমলিনসন। কে চালু করেন? রেমন স্যামুয়েল টমলিনসন। কত সালে আবিষ্কার করেন? 1971 সালে। কত সালে আবিষ্কার করেন? 1971 সালে। এখন এই যে তোমরা পচ্চা লাভ শুনে এটাকে কিন্তু তোমাদের কখনোই লাভ লেটার না, প্রেমের চিঠি না। পচ্চা লাভ, হ্যাঁ প্রেমের চিঠি হতে পারে। সেটা হচ্ছে ধরো আমাদের 80, 90, 2000 সাল পর্যন্ত প্রেমিক প্রেমিকারা যখন প্রেম করতো, তখন তারা একে অপরের মাধ্যমে কি দিত? পত্র দিত, চিঠি দিত। ওইটার তীব্রতা অনেক বেশি ছিল। যেটা এই বর্তমান মানে 21 শতক আমাদেরকে অনেক কিছু দিয়েছে, কিন্তু অনেক কিছু কেড়েও নিয়েছে, সেটা বুঝতে হবে। আর বেগুনপতির জায়গাগুলো আমাদের কেড়ে নিয়েছে 21 শতক। যাই হোক, আমরা ওই ওই জায়গায় না যাই, আমরা উদ্ভাবনী ক্ষমতা নিয়ে সামনে এগিয়ে যাব। আমরা কোনো একদিন বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবো। বাংলাদেশের তোমরা বিশ্বের বুকে আমাদের দেশের নামটা অবশ্যই কন্ডাক্ট করে লিখে যাবা। হ্যাঁ, তবে হচ্ছে তিনি প্রথম ইমেল সিস্টেম চালু করেন। তোমরা কি ইমেল কি বুঝো? ইমেল কি বুঝো? ইমেল হচ্ছে, তোমার লিখো, ধরো হচ্ছে ক্যারিয়ার
জিমেইল। ইমেল আছে, এই যে দেখো ইমেল। তোমার এটা সম্পর্ক হচ্ছে এটা করো, আমার সাথে সাথে করো। বিখ্যাত মার্কিন কম্পিউটার বিজ্ঞানী ও বিশ্বের প্রথম ইমেল প্রবর্তনকারী, 1971 সালে ইন্টারনেটের সূচনাকারী আরপানেটে রে টমলিনসন প্রথম ইমেল পাঠান। এর আগে একই কম্পিউটারের বিভিন্ন ব্যবহারকারীদের মধ্যে মেইল আদান-প্রদান করা যেত, কিন্তু টমলিনসনের পদ্ধতিতে প্রথমবারের মতো আরপানেটে যুক্ত বিভিন্ন হোস্টের মধ্যে বার্তা আদান-প্রদান সম্ভব হয়। তিনি প্রথম কম্পিউটার এবং এর ব্যবহারকারীদের মধ্যে পার্থক্য বোঝানোর জন্য ব্যবহারকারী নামের সামনে এটির নাম কি চিহ্নটি ব্যবহার শুরু করেন। তারপর থেকে ইমেল এই চিহ্নটি ব্যবহার হয়ে আসছে। তোমরা দেখতে পাচ্ছ ইমেলে তিনি হচ্ছে বিখ্যাত মার্কিন বিজ্ঞানী এমন স্যামুয়েল টমলিনসন। তিনি কে? এমন স্যামুয়েল টমলিনসন। আচ্ছা, তিনি কত সালে আবিষ্কার করে? 1971 সালে। আর আমরা রেমন্ড স্যামুয়েল টমলিনসন সম্পর্কে আমরা আরেকটু বেশি জেনে রাখবো। বেশি জেনে রাখবো কেন? আমাদের পরবর্তী ক্লাসের জন্য। এটা তোমাদের পাঠ্য, এটা তোমাদের পাঠ্য। রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন, কর্তৃপক্ষ আমাদেরকে যে বই নির্ধারণ করে দেন সেটা অপাঠ্য। কি সেটা? অপাঠ্য। আর আমরা নিজের সুখে যে বইটা পড়ি সেটাকে তিনি পাঠ্য বই বলেছিলেন। হ্যাঁ, পড়াটা এমনই হতে হবে। পড়াটা নিজের সুখে পড়তে হবে। পড়াটা কি করতে হবে? নিজের সুখে পড়তে হবে। নিজেকে বিস্তৃত করার জন্যই তোমাকে পড়া পড়তে হবে। তোমরা যারা পরীক্ষায় পাস করতে চাও এই পর্যন্ত পড়লে তোমরা কিন্তু পরীক্ষা পাস করতে পারবা। তোমরা যদি আরেকটু বেশি জানতে চাও তাহলে রেমন্ড স্যামুয়েল টমলিনসন, জন্ম 23 এপ্রিল 1941, মৃত্যু 5 মার্চ 2016। মৃত্যুর সময় তার বয়স কত ছিল? বয়স ছিল 74। বাসস্থান আমেরিকা, জাতীয়তা আমেরিকান, কর্মক্ষেত্র তড়িৎ কৌশল এবং কম্পিউটার প্রোগ্রামিং। আচ্ছা, আমরা পরে চলে যাই। হ্যাঁ, স্টিভ জবসকে তোমরা সবাই ইতিমধ্যে চেনো। কিসের জন্য চেনো? তিনি ছিলেন বিশ্বের, তিনি কি ছিলেন? ধনী ব্যক্তি। তিনি কি ছিলেন? ধনী ব্যক্তি। কে ছিলেন? কেন বলছি? এখন কিন্তু তিনি ধনী ব্যক্তি না। তিনি এখন বর্তমানে সবচেয়ে বিশ্বের ধনী ব্যক্তি না, তার চেয়েও অনেক এগিয়ে গেছেন। আচ্ছা, তোমাদেরকে একটা প্রশ্ন করি, তোমরা কি বলতে পারবা বর্তমান পৃথিবীতে সবচেয়ে ধনী ব্যক্তি নাম কি? তোমরা একটু মেসেজে যদি পাঠিয়ে দাও, ইনবক্স তোমাদের জুমে একটা দেখো অপশন আছে মেসেজ চ্যাট বক্সে লিখে পাঠিয়ে দাও বর্তমান পৃথিবীর ধনী ব্যক্তিটির নাম। আমরা এখন স্টিভ জবস সম্পর্কে জানবো। স্টিভ জবস, রোনাল্ড ওয়েরেন। 1973 সালে 1 এপ্রিল অ্যাপল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু করেন। কি করেন? স্টিভ জবস, রোনাল্ড ওয়েরেন 1973 সালে 1 এপ্রিল অ্যাপল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু করে। তোমরা কি অ্যাপল ফোন দেখেছো? অ্যাপল আইফোন যেটাকে বলে, একটা অ্যাপলের ছবি, প্রত্যেকটা কামড় দেওয়া, সেটা হচ্ছে অ্যাপলের সাইন, লোগো। আচ্ছা, তাহলে কে আবিষ্কার করে? কে প্রতিষ্ঠানটি কারা চালু করে? স্টিভ জবস, রোনাল্ড ওয়েরেন। কারা চালু করে? স্টিভ জবস, রোনাল্ড ওয়েরেন। আচ্ছা, এটা হচ্ছে তোমার পাঠ্য। আমরা আগেও বলে রাখি, এটা বলতে তোমার যথেষ্ট। আমরা একটু বেশি জানবো
স্টিভ জব, স্টিভেন পল জব তার মূল নাম, স্টিভেন পল জব। 24 ফেব্রুয়ারি 1955 সালে তিনি 24 ফেব্রুয়ারি 1955 সালে তিনি জন্মগ্রহণ করেন সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া। সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া। মৃত্যু অক্টোবর 5, 2011। বয়স ছিল 56। পালো অ্যাল্টো, ক্যালিফোর্নিয়া। তিনি পেশায় ছিলেন কি? প্রযুক্তিবিদ। পরিস্থিতির কারণ ছিল কি? স্টিভ ওজনিয়াকের সাথে কম্পিউটার বিপ্লব প্রবর্তক, ম্যাকিনটশ, আইপড, আইফোন, আইপ্যাড এবং অ্যাপল স্টোরের উদ্ভাবক। ঠিক আছে, স্টিভ জবস কিসের জন্য বিখ্যাত তোমরা একটু এগুলা দেখে নিবা। তোমাদেরকে যখন লেকচার শিটটা দেওয়া হবে তোমরা এগুলো একটু ভালো করে দেখে নিবা। আচ্ছা, স্টিফেন গ্রে জজনিয়াক, স্টিভ জজনিয়াক, ওনার পুরো নাম হচ্ছে স্টিফেন গ্রে জজনিয়াক। ঠিক আছে, তিনি জন্মেন 11 আগস্ট 1950। কোথায় জন্মেন? ক্যালিফোর্নিয়া, আমেরিকা। পেশা ছিল কম্পিউটার বিজ্ঞানী। ঠিক আছে, আর তিনি হচ্ছেন রোনাল্ড ওয়েনে। তার তিনি জন্মেন হচ্ছে 17 মে 1934। 17 মে 1934, সেগুলো মনে রাখবা। হ্যাঁ, আমরা এখন চলে আসি বিল গেটস। আমি মনে হয় একটু ভুল করে গেছি এই বিশ্বের ধনী ব্যক্তিদেরকে দিয়ে, একটু মনে আমার একটু ভুল হয়েছে, সরি। আচ্ছা, আমরা এটা সূর্যের দিচ্ছে একটু পরেই, তোমরা ক্লাসে থাকাকালীন আমি আমার ভুলটা সংশোধন করে দিব। বিল গেটসকে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। তোমরা কি মাইক্রোসফট সম্পর্কে কিছু জানো? মাইক্রোসফট এমএস ডস এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম প্রস্তুত করেন। মাইক্রোসফট কি করেন? এমএস ডস এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম প্রস্তুত করেন। এই যে আমি যে কম্পিউটারটা ব্যবহার করছি সেটাও কিন্তু উইন্ডোজ অপারেটিং সিস্টেম। এর আগে কিন্তু 1980 সাল পর্যন্ত এমএস ডসটা খুবই জনপ্রিয় ছিল। 1980 পরবর্তী সময়ে উইন্ডোজ অপারেটিং সিস্টেম এমএস ডস কিন্তু তৈরি করে কে? মাইক্রোসফট। আবার উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালু করেন কে? মাইক্রোসফট। তাহলে এমএস ডস 1980 পর্যন্ত বিশ্ববাজার দখল করেছিল। উইন্ডোজ অপারেটিং সিস্টেম এসে আবার সে বিশ্ববাজার, এখন পর্যন্ত বিশ্ববাজার কার দখলে আছে? উইন্ডোজ অপারেটিং সিস্টেম সবচেয়ে বেশি মানুষ ব্যবহার করে থাকে। আচ্ছা, আমরা একটু বিল গেটস সম্পর্কে জানবো। এটা হচ্ছে তোমার পাঠ্য। এটা কি? এটা হচ্ছে তোমার পাঠ্য। বিল গেটস পুরো নাম উইলিয়াম হানরি গেটস। শিক্ষা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। পেশা সফটওয়্যার বিকাশকারী, বিনিয়োগকারী, উদ্যোক্তা। কর্মজীবন পরিচিতি সহ-প্রতিষ্ঠাতা মাইক্রোসফট। সহ-প্রতিষ্ঠাতা পরিচিতি কি? সহ-প্রতিষ্ঠাতা মাইক্রোসফট। ঠিক আছে, মনে রাখবে এগুলো তোমাদেরকে। যে মাইক্রোসফটের, এটা হচ্ছে মাইক্রোসফটের কি? এটা হচ্ছে মাইক্রোসফটের একটা সিম্বল। এটা দেখলেই তোমরা বুঝতে পারবা এটা মাইক্রোসফট। মাইক্রোসফটের। আচ্ছা, এমএস ডস সম্পর্কে আমরা একটু জানবো। এমএস ডস হচ্ছে মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম। এমএস ডস এর ফুল মিনিং কি? এমএস ডস এর ফুল মিনিং মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম। তোমরা একটু লিখে রাখো, এমএস ডস এর ফুল মিনিং কি? মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম। কি এটা ফুল মিনিং? মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম। এমএস ডস অপারেটিং সিস্টেমগুলির মধ্যে এটি ছিল সবচেয়ে বেশি ব্যবহৃত এবং 1980 পর্যন্ত পিসি কম্প্যাটিবল প্ল্যাটফর্মগুলির বাজার দখলকারী প্ল্যাটফর্ম। পরবর্তীতে মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম ধীরে ধীরে এটিকে প্রতিস্থাপন করে। আমরা একটু আগে এটি পড়িয়েছি। একটা আলোচনা আছে স্যার টিম বার্নার্স-লি। 1979-1989 হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এইচটিটিপি ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করেন। তাকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক বলা হয়। তাকে কি বলা হয়? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড এর সংক্ষিপ্ত মিনিং হচ্ছে
www তোমরা কিন্তু যখন যারা নেট চালাও তোমরা দেখবা প্রত্যেকটা ওয়েব লিঙ্কের আগে https https://colon যেমন facebook.com এটা হচ্ছে https আর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটার কাজ কি জানো তোমরা ওয়ার্ল্ড www এর কাজ কি তোমরা কি জানো হ্যাঁ এটার কাজ হচ্ছে ধরো রাশিয়ার একজন বিশ্ববিদ্যালয়ের লেকচারার তিনি একটা গবেষণা কর্ম করেছেন এই গবেষণা কর্মটি আমরা কিভাবে পাবো সেটি আমাদের কাছে তো রাশিয়া যাওয়ার মতো ক্ষমতা কি না নাই আমাদের রাশিয়া যাওয়ার মতো আমাদের কাছে ক্ষমতা নাই কিন্তু আমাদেরকে সেই তথ্যটি পেতে সহযোগিতা কে করবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এখানে তুমি যখন গুগলে গিয়ে সার্চ দিবা তখন কিন্তু সেই তথ্যটি তুমি পেয়ে যাবা এটাই সাহায্য করেছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আচ্ছা আপনার হচ্ছে টিম বার্নার্স-লি 1989 হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল HTTP ব্যবহার করে হ্যাঁ একজন জানতে চেয়েছে যে কি হ্যাঁ HTTP এর ফুল মিনিং জানতে চাইলো ঠিক আছে HTTP এর ফুল মিনিং হচ্ছে এটা একটু তোমাদের এটা হচ্ছে নির্ভর থেকে খুব কাছাকাছি আসবে আসার অনেক বেশি এটা মনে রাখবা HTTP এর ফুল মিনিং হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এর ফুল মিনিং কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল আবার পড়ো আমার সাথে পড়ো হাইপার টেক্সট প্রোটোকল হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল আমরা HTTP এর কি ফুল মিনিং পেলাম HTTP এর ফুল মিনিং হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল আচ্ছা আমরা সাথে আরেকটারও ফুল মিনিং জেনে নিব এটা কি চারজন জিজ্ঞেস HTML আপনাদের জিজ্ঞেস করলে HTML ফুল মিনিং কি HTML ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ওয়েবসাইট বানাতে HTML ব্যবহার করা হয় কি করা হয় HTML করতে ব্যবহার করা হয় বিভিন্ন ওয়েবসাইট বানাতে HTML ব্যবহার করা হতো এখন আর হয় না এখন ব্যবহার হয় CSS কাসকেডিং স্টাইল শীট তোমরা কি অবশ্যই বুঝবো না তোমরা উপরে ক্লাসে উঠো এই বিষয়গুলো আস্তে আস্তে তোমরা জেনে যাবা এই বিষয়গুলো কি করবা আস্তে আস্তে তোমরা জেনে যাবা এই বিষয়গুলো আস্তে আস্তে তোমরা জেনে যাবা তোমরা একটু লিখে রাখো হ্যাঁ আমরা পরবর্তী অন্য একটা বিষয়ে চলে যাবো এটা হচ্ছে তোমরা অবশ্যই দেখে থাকবো ই লার্নিং ও বাংলাদেশ এটা কি ই লার্নিং ও বাংলাদেশ ই লার্নিং হলো ইলেকট্রনিক্স লার্নিং ই লার্নিং কি ইলেকট্রনিক্স লার্নিং ই লার্নিং বলতে কি বলতে ই লার্নিং হচ্ছে আচ্ছা আমরা তোমাদের পড়াবো ই লার্নিং হলো ইলেকট্রনিক্স লার্নিং এর সংক্ষিপ্ত রূপ ই লার্নিং হলো ইলেকট্রনিক লার্নিং এর সংক্ষিপ্ত রূপ তোমাদেরকে যদি এমসিকিউ প্রশ্ন করা হয় ই লার্নিং কি তোমরা কি উত্তর দিবা ইলেকট্রনিক লার্নিং এর সংক্ষিপ্ত রূপ ই লার্নিং ইলেকট্রনিক লার্নিং এর সংক্ষিপ্ত রূপ কি ই লার্নিং আচ্ছা আমরা জানবো ই লার্নিং বলতে কি বোঝায় ই লার্নিং বলতে সাধারণত ইন্টারনেট সিডি-রোম ব্যক্তিগত নেটওয়ার্ক বা টেলিভিশন চ্যানেল প্রভৃতি ইলেকট্রনিক্স মাধ্যম ব্যবহার করে পাঠদান পদ্ধতিকে বোঝায় আচ্ছা তাহলে হচ্ছে ইন্টারনেট ই লার্নিং বলতে সাধারণত ইন্টারনেট সিডি-রোম ব্যক্তিগত নেটওয়ার্ক বা টেলিভিশন চ্যানেল প্রভৃতি ইলেকট্রনিক্সের মাধ্যম ব্যবহার করে পাঠদান পদ্ধতিকে বোঝায় আচ্ছা এটা হচ্ছে এই যে ইন্টারনেট তোমরা আমি এটাই হচ্ছে ইন্টারনেটে ই লার্নিং এর সর্বোৎকৃষ্ট উদাহরণ এই যে তোমরা জুমে জয়েন করেছো ই লার্নিং এটা কিভাবে হলো ই লার্নিং এর সাহায্যে মানে ইলেকট্রনিক লার্নিং এর সাহায্যে আমরা
আমি তোমাদেরকে পড়াতে পারছি, তোমরা পড়তে পারছো। তাহলে হচ্ছে এটা কি, ইন্টারনেট। ইন্টারনেট, এটা হচ্ছে ইন্টারনেট। তাহলে আরেকটা হচ্ছে এখানে সিডি রোম। সিডি রোম কি তোমরা চিনো? তোমাদের বাসায়, যাদের বাসায় কম্পিউটার আছে, তোমাদের যাদের বাসায় কি আছে, কম্পিউটার আছে, তারা সিডি রোম বা ডিভিডি রোমের সঙ্গে পরিচিত। তোমরা যদি বাজার থেকে একটা কোনো কোনো কিছু শিক্ষার টিউটোরিয়াল ভিডিও তোমাদের সিডি রোমে প্রবেশ করাও, সিডি রোমে কি করাও, প্রবেশ করাও, তাহলে ওই সিডি রোমে প্রবেশ করিয়ে তুমি যদি দেখো তাহলে হবে এটা এই সিডি রোমের মাধ্যমে পাঠদান। আচ্ছা, ব্যক্তিগত নেটওয়ার্ক, টেলিভিশন, হ্যাঁ টেলিভিশনের মাধ্যমেও শিক্ষা প্রদান করা হয়। এটা বাংলাদেশে নয়, যেমন হচ্ছে আমেরিকাতে একটা শিশুকে কমপক্ষে 8 ঘন্টা টেলিভিশন দেখতে হয়। তোমরা কি ভাবো ওই শিশুগুলো সারাদিন কার্টুন দেখে? না, ওরা সারাদিন কার্টুন দেখে না, ওরা টেলিভিশনের মাধ্যমে শিক্ষা প্রদান করে এবং ওই শিক্ষাটা তাদের নলেজে টেলিভিশন থেকে নেয়। যেমন হচ্ছে ইলেকট্রনিক লার্নিং একটা মাধ্যম হচ্ছে টেলিভিশন। আচ্ছা, তাহলে আমরা পরে যাই। তবে এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে বলবো, তবে ই লার্নিং প্রচলিত পাঠদানের বিকল্প নয়, বরং পরিপূরক। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। এটা আমি তোমাদেরকে পড়াচ্ছি, যারা ক্লাসে পড়তো তারা না, সরি, আমি তোমাদেরকে পড়াচ্ছি যারা জমে পড়ছো। আমরা তবে ই লার্নিং প্রচলিত পাঠদানের বিকল্প নয়, বরং পরিপূরক। তাহলে হচ্ছে আমার ক্লাসরুমে যারা আছে এটার বিকল্প, যারা জুমে ক্লাস করছো তারা কিন্তু কোনোভাবে ওইটার বিকল্প না, বরং পরিপূরক। আমরা এটা কখন পেয়েছি? আমরা অনেক আগেই পেয়েছি, তবে এটা কবে থেকে শুরু হলো? বাংলাদেশে যখন কোভিড-19 হামলা দিল তখন থেকে কিন্তু আমরা বিকল্প হিসেবে নয়, পরিপূরক হিসেবে আমরা এই লার্নিংটা ভালোভাবে বুঝেছি, নিয়েছি এবং এখন পড়াতে পারছি। আচ্ছা, তাহলে আমরা ই লার্নিং প্রচলিত পাঠদানের বিকল্প নয়, বরং পরিপূরক। আমরা তোমাদেরকে এই বিষয়ে একটা এক্সাম্পল দিতে পারি। এক্সাম্পল হচ্ছে, তোমরা কি লায়নেল মেসিকে চেনো? লায়নেল মেসি হচ্ছে আর্জেন্টিনার একজন ফুটবলার। তিনি সারা বিশ্বে সবচেয়ে বর্তমানে ভালো খেলোয়াড়। এখন আর্জেন্টিনার দল ঘোষণা করা, 22 জন প্লেয়ারকে নিয়ে আর্জেন্টিনার দল ঘোষণা করা হলো, কিন্তু ওই সময়ে মেসি ইনজুরি ছিল। লায়নেল মেসির কি ছিল? ইনজুরি ছিল। তাহলে লায়নেল মেসির যেহেতু সবচেয়ে ভালো খেলোয়াড়, সেক্ষেত্রে লায়নেল মেসির বিকল্প তা অন্য কোন স্ট্রাইকার হতে পারবে না, তবে পরিপূরক হতে পারবে। কি হতে পারবে? বিকল্প হতে পারবে না, পরিপূরক হতে পারবে। আচ্ছা, শ্রেণীকক্ষে পাঠদানের সময় একজন শিক্ষক যে কোনো বিষয় মাল্টিমিডিয়ার সাহায্যে সুন্দরভাবে দৃশ্যমান উপস্থাপন করতে পারে। এই যে মাল্টিমিডিয়ার সাহায্যে সুন্দরভাবে দৃশ্যমান উপস্থাপন করতে পারেন। এই যে ধরো, এটার একটা উদাহরণ হচ্ছে, আমি এটাকে আগে তোমাদের পাঠ্য বইটা পড়েছি, পড়ার পরে এটা নিয়ে পাওয়ার পয়েন্ট একটা স্লাইড বানিয়েছি। স্লাইড বানিয়ে আমি আমার পিসিতে স্লাইডটার সাহায্যে তোমাদেরকে পড়াচ্ছি। এটা হচ্ছে মাল্টিমিডিয়ার সাহায্যে সুন্দরভাবে দৃশ্যমান উপস্থাপন করতে পারেন। ই লার্নিং এর উদাহরণ হচ্ছে শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়া ব্যবহার করে পাঠদান। এটা আমি যেটা করছি এটাই মাল্টিমিডিয়ার ব্যবহার। আচ্ছা, পৃথিবীর বিশ্ববিদ্যালয়ে অসংখ্য কোর্স অনলাইনে সম্পন্ন করা হয় ইত্যাদি। পৃথিবীর এখন বর্তমান পৃথিবীর বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের কোর্স অনলাইনে কি করা হয়? শেষ করা হয়। আচ্ছা, এখন আমরা আছি শাসন ব্যবস্থা ও প্রক্রিয়া। ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতি প্রয়োগী হচ্ছে গভর্নেন্স। ই গভর্নেন্স। শাসন ব্যবস্থা ও প্রক্রিয়া ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতি প্রয়োগী হচ্ছে ই গভর্নেন্স। ই গভর্নেন্সের মূল বিষয় হলো নাগরিকের জীবনমান উন্নত করা এবং হয়রানি মুক্ত রাখা। সুশাসনের জন্য প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহিতামূলক ব্যবস্থা। তোমাদেরকে যদি আইসিটি বই এমন প্রশ্ন আসার কথা না, যদি তোমাদেরকে দেয় সুশাসনের জন্য প্রয়োজন কি? স্বচ্ছতা ও জবাবদিহিতা। আচ্ছা, এই ই গভর্নেন্সের ফলে আমরা এই বিষয়গুলো উপকৃত হচ্ছি। যেমন
এসএসসি, এইচএসসি বিভিন্ন পাবলিক পরীক্ষা প্রকাশে বিড়ম্বনার অবসান হয়েছে। এই যে ধরো তোমরা এখন নবম বা দশম শ্রেণীতে পড়ো, এটা নবম বা দশম শ্রেণী আইসিটি, তোমরা এই ক্লাসে নবম বা দশম শ্রেণীতে পড়ো। তোমরা কি করবা, তোমরা যখন পরীক্ষায় পাশ করবা, পরীক্ষা পাশ করা তোমাদেরকে কিন্তু আর স্কুলে যেতে হবে না, তোমাদেরকে রাস্তায় কোথাও তোমাদের স্যারদের কাছে যেতে হবে না। তোমাদের কিসের জন্য? ফলাফলের জন্য। পাবলিক পরীক্ষা প্রকাশে বিড়ম্বনা, বিনা পরীক্ষা প্রকাশে বিড়ম্বনা, তোমরা কিন্তু ঘরে বসে কি পাচ্ছ? মেসেজের মাধ্যমে তোমাদের ফলাফল পেয়ে যাচ্ছ। তো কি পাচ্ছ? তোমাদের ফলাফল পেয়ে যাচ্ছ। একটা এটা একটা উদাহরণ। একাত্তর ইন্টারনেট বা মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানা সম্ভব হচ্ছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করা সম্ভব হচ্ছে। যখন তোমরা এসএসসি পাস করবা, তোমরা তো সবাই এখন এসএসসি পাস করবা, এসএসসি পাস করার পরে তোমরা কলেজে ভর্তি হবা, তখন কিন্তু তোমাদেরকে আর কলেজে যেতে হবে না। কি করতে হবে না? কলেজে গিয়ে বিড়ম্বনার শিকার হতে হবে না। তোমরা তোমাদের পার্শ্ববর্তী যাদের কম্পিউটার আছে কিংবা স্মার্টফোন ব্যবহার করো, ঘরে বসে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য মোবাইল ফোনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করে ফেলতে পারো। এটা হচ্ছে ই গভর্নেন্সের একটা অনেকগুলা বিষয়ের মধ্যে একটা উপকারিতা। আচ্ছা, জেলা ই সেবা কেন্দ্রের মাধ্যমে জেলা প্রশাসনকে সকল সেবা সম্প্রসারণ ঝামেলাহীনভাবে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে কি জানো তোমরা? তোমাদের জেলা কোথায়? তোমার জেলা হচ্ছে, আমার জেলা হচ্ছে কোথায়? নেত্রকোনায়। নেত্রকোনা gov. যেমন হচ্ছে তুমি যদি লিখো metro.gov.bd, তুমি যদি এটা লিখো netrokona.gov.bd, তখন তোমরা একটা ওয়েব পোর্টাল দেখতে পাবা। এইখানে নেত্রকোনা জেলা সরকারি যত প্রতিষ্ঠান, সরকারি যত ইন্টারনেটের মাধ্যমে যত সার্ভিস দেওয়া যায়, সব সেবাগুলো তোমরা কোথায় পাবা? netrokona.gov.bd। শুধু netrokona.gov.bd দিলে কিন্তু আমার জেলাটা আসবে, তুমি তোমার জেলা সার্চ করে ওটা পেয়ে যাবা। যদিও ওই সার্ভিসটিতে এখন অনেক সমস্যা আছে। এই সার্ভিসটিতে বাংলাদেশে ঢাকা ব্যতীত সব জেলাতে এই সার্ভিসটিতে অনেক সমস্যা রয়ে গেছে। এটা তোমরা যখন আইসিটি পরে আরো জীবন মান উন্নত করবা, আমরা আশা করি তোমরা গিয়ে তোমরা যখন চাকরি করবা কিংবা উদ্যুক্ত হবা, তোমরা এই জেলার মানগুলা আরো বাড়াবা। আচ্ছা, গ্যাস পানি প্রভৃতি না, এটা হচ্ছে গ্যাস পানি বিদ্যুৎ। আরেকটা হচ্ছে গ্যাস পানি কি হবে? বিদ্যুৎ। গ্যাস পানি বিদ্যুৎ, এটা হচ্ছে গ্যাস পানি বিদ্যুৎ পরিষেবা সমূহের বিল সহজে অনলাইন বা মোবাইল মাধ্যমে পরিশোধ করা যায়। এটা হচ্ছে সবচেয়ে ভালো উদাহরণ হবে। গ্যাস পানি বিদ্যুৎ বিলের জন্য তোমাদেরকে আর লাইনে দাঁড়াতে হয় না, কাউকে আর লাইনে দাঁড়াতে হয় না। মোবাইলের মধ্যে বিকাশ, রকেট, নগেট, তোমরা যে কোনো একটা মাধ্যমে ঘরে বসে থেকে এই বিলগুলো দিয়ে দিতে পারছো। কি করতে পারছো? এই বিলগুলো দিয়ে দিতে পারছো। তাহলে এটা হচ্ছে আমাদের কি ই গভর্নেন্সের উপকারিতা। তারপর হচ্ছে এটিএম, মোবাইল ব্যাংকিং, তথ্য সেবা ইত্যাদি সেবা সমূহ সার্বক্ষণিক প্রদান করা সম্ভব হচ্ছে। এটিএম কি বুঝো? এটিএম হচ্ছে ব্যাংক সেবার একটা কার্ড। ব্যাংক সেবার একটা কি কার্ড? তোমাদের কি আছে ছোট্ট বন্ধুরা? তোমাদের কি কার্ড আছে? আমার কিন্তু একটা কার্ড আছে। আমার কিন্তু একটা কি আছে? কার্ড আছে। অতি দুঃখের বিষয়, কার্ড কি চুরি হয়ে গেল? না, কার্ড চুরি হয় নাই। এটা হচ্ছে এটিএম। এটা কি? এটা হচ্ছে এটিএম কার্ড। এটা হচ্ছে এটিএম কার্ড। এটিএম কার্ডের জন্য আমাকে কি করতে হয়েছে? ব্যাংকে একটা অ্যাকাউন্ট করতে হয়েছে। আমি ব্যাংকে টাকা প্রবেশ করাবো। প্রবেশ করানোর পরে আমি যদি রাস্তায় যেখানে তোমাদের থানা শহর কিংবা ইউনিয়ন শহরে অনেক এটিএম সার্ভিস এখন চালু আছে, এইখান থেকে তোমরা মেশিনে গিয়ে এই কার্ডটা ঢুকাই দিবা। ঢুকাই দেওয়ার পরে তোমরা সংখ্যা অনুসারে ক্লিক করবা, যত টাকা দিবা এই টাকাটা মেশিন তোমাকে দিয়ে দিবে। এটা হচ্ছে এটিএম সার্ভিস। মোবাইল ব্যাংকিং
তথ্য সমিতি সেবা সার্বজনীন প্রদান করা সম্ভব হচ্ছে কিসের জন্য? ই গভর্নেন্সের মূল বিষয়ের জন্য, ই গভর্নেন্স সার্ভিসের জন্য। তাহলে ই গভর্নেন্স সার্ভিসের জন্য আমরা কি পাচ্ছি? ই গভর্নেন্স সার্ভিসের জন্য আমরা কি পাচ্ছি? ই গভর্নেন্স সার্ভিসের জন্য আমরা এই উক্ত সেবাগুলো, ই গভর্নেন্স সার্ভিসের জন্য আমরা এই সেবাগুলো পাচ্ছি। এটা হচ্ছে ই গভর্নেন্স সার্ভিসের জন্য। আচ্ছা, আমরা পরে চলে যাই। ই গভর্নেন্স সরকারি কাজ দ্রুত হয়। ই গভর্নেন্সের ফলে সরকারি কাজ দ্রুত হয়, অর্থাৎ মানুষের সময়, অর্থ ও শ্রম সাশ্রয় হয়। তাছাড়া দালালদের দৌরাত্ম্য, দুর্নীতি যেমন ঘুষের লেনদেন রোধ করা যায় যদি সফটওয়্যারের মাধ্যমে কাজ করা হয়। ই গভর্নেন্স ফলে তুমি যদি একটা পাসপোর্ট করতে যাও, তুমি এখন বিদেশে যাবা, তুমি এখন বাইরে স্কলারশিপ পেয়েছো, বাইরে যাবা, তার আগে কিন্তু তোমাকে কি করতে হবে? একটা পাসপোর্ট করতে হবে। পাসপোর্ট করতে যদি তুমি যাও, ওইখানে দেখো কিন্তু আনসার বাহিনী আছে। ওই আনসার বাহিনীকে যখন তুমি 2000-1000 টাকা দিবা, ওরা তোমার সার্ভিসটা ঠিকঠাক মতো দিবে। কিন্তু ই গভর্নেন্সের ফলে কি হয়েছে? তোমাকে আর পাসপোর্ট অফিসে যেতে হচ্ছে না, তুমি বাসায় বসে অনলাইনে তোমার সকল তথ্য তাদেরকে দিতে পারছো। এটার জন্য ওই যে দালালদের দৌরাত্ম্য, দুর্নীতি, ঘুষ, এই লেনদেনগুলো কিন্তু কমে যাচ্ছে। ই গভর্নেন্স যদি পুরোপুরি ভাবে কাজ করে, তাহলে এই জিনিসগুলো বন্ধ করা কি সম্ভব? এই জিনিসগুলো বন্ধ করা সম্ভব। তাছাড়া তথ্য সংরক্ষণ ও আদান প্রদান সহজ ও সাশ্রয়ী হয়, আর এর ফলে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা যায়। ই গভর্নেন্সের ফলে কি করা যায়? জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা যায়। যেমন সরকারি কর্মচারীরা, এখন আমলারা হচ্ছে দেশের প্রধান, ওনারা বড় বড় লেকচার দিয়ে বেড়ান, ওনারা দেশের প্রধান, কিন্তু ওনারা হচ্ছে দেশের কি? দেশের কামলা। ওনারা হচ্ছে আমাদেরকে জবাবদিহি করতে বাধ্য থাকবেন, দেশের জনগণকে জবাবদিহি করতে বাধ্য থাকবেন। এটাই হচ্ছে সরকারি রোল। ঠিক আছে, তাহলে হচ্ছে ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা প্রদানের ব্যাপারটি ই সার্ভিস। তোমরা এটা হচ্ছে মনে রাখবা, ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা প্রদানের ব্যাপারটি কি 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 তোমরা এটা মনে রাখবা। এটা হচ্ছে ই সার্ভিস বা ই সেবা হিসেবে পরিচিত। এর মাধ্যমে সময় সম্পর্কে এবং হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা হয়। কয়েকটা লোক হলো ই পুঁজি, ই দীর্ঘকার হবে, ই পুঁজি। এসএমএস এর মাধ্যমে আশ্বাসীরা তাৎক্ষণিকভাবে পুঁজি সংক্রান্ত বিভিন্ন তথ্য পাচ্ছে। এসএমএস এর মাধ্যমে আশ্বাসীরা তাৎক্ষণিকভাবে পুঁজি সংক্রান্ত বিভিন্ন তথ্য পাচ্ছে। পুঁজি হচ্ছে চিনিকল সমূহে কখন আখ সংগ্রহ করতে হবে সেজন্য আওতাধীন আশ্বাসীদের দেওয়া একটি অনুমতিপত্র। আখ চাষিরা যেমন হচ্ছে বাংলাদেশের চিনি কলগুলা কিন্তু ধীরে ধীরে কি হচ্ছে? বন্ধ হয়ে যাচ্ছে। এইখানে মানুষরা, আমরা সাধারণত বাংলাদেশের চিনিটা কিনি না, আমরা বিদেশি চিনিটা সাদা টকটক করে, এই জন্য আমরা বিদেশি চিনিটা কিনি। আমাদের কেনা উচিত বাংলাদেশের কৃষকরা যে আখকলা যেটা থেকে উৎপন্ন হয় চিনি, সেই চিনিটা কেনা উচিত, কারণ এটা আমাদের দেশি প্রক্রিয়ায় উৎপন্ন হয় এবং খুবই স্বাস্থ্যসম্মত। আমরা যেটা আমাদের দেশে তৈরি হয় সেটা বিদেশি জিনিস দিব না। আমরা সবসময় আমাদের এই যে আমরা পরে এসেছিলাম সোনারপুরি করতে দেখি আমরা আমাদের দেশীয় প্রোডাক্টটি আগে কেনার চেষ্টা করবো। যদি এটার মান খুবই খারাপ হয় তখন আমরা বিদেশি প্রোডাক্টটি নিব। তবে সবসময় চেষ্টা করব দেশীয় প্রোডাক্টটি ভালো রাখা এবং দেশীয় প্রোডাক্টটি কেনা। ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম ইএমটিএস ডাক বিভাগে এই সেবার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানের উপর দ্রুত টাকা পাঠানো যায়। 1 মিনিটের মধ্যে 50,000 টাকা পর্যন্ত পাঠানো যায়। কি করা যায়? 1 মিনিটের মধ্যে 50,000 টাকা পর্যন্ত পাঠানো যায়। তোমরা ডাক বিভাগের নতুন একটা সেবা চালু করেছি ইএমটিএস নামে। তোমরা যদি ডাক বিভাগ আমরা যাওয়াই হয় না, তোমাদের হয়তো যাওয়াই নাই কখনো ডাক বিভাগ দেখোই নি। আগে আমাদের নামে চিঠি আসতো, কি আসতো? চিঠি আসতো। আমরা ডাক বিভাগে না গেলেও ওখানকার
এটা আমরা ভুলে গেছি, ওনারা আইসা বাড়িতে দিয়ে যেত, ওনার বাড়িতে দিয়ে যেত। আর এখন ডাকবি নতুন ডাকবি ব্যাগের হিসাবে এই সেবার নাম কি? ইএমটিএ। ডাকবি নতুন সেবাটার নাম কি? ইএমটিএ। এটা ফুল মিনিং কি? ইএমটিএস এর ফুল মিনিং হচ্ছে, এমটিএস এর ফুল মিনিং হচ্ছে ইলেকট্রিক 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 মানি ট্রান্সফার। ইলেকট্রিক মানি ট্রান্সফার। ইলেকট্রিক মানি ট্রান্সফার। আচ্ছা, এই বুড়ে লিখতে সমস্যা হচ্ছে। ইলেকট্রিক মানি ট্রান্সফার। ইলেকট্রিক মানি ট্রান্সফার। তাহলে হচ্ছে ইএমটিএস এর ফুল মিনিং কি পেলাম? ইলেকট্রিক মানি ট্রান্সফার সিস্টেম। ইলেকট্রিক মানি ট্রান্সফার সিস্টেম। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ যে যা পড়লাম এটার উপরে আমার একটু 10 নম্বরে ক্লাস টেস্ট থাকবে। ক্লাস টেস্ট কি থাকবে? 10 নম্বরে ক্লাস টেস্ট থাকবে। আশা করি সেই 10 নম্বরে যে 10টা সর্বোচ্চ থাকবে, আমি যেগুলো পড়িয়েছি এটার মধ্যে থেকে থাকবে। তোমাদের বোর্ড বই যেটা পাঠ্য যে বইটা আছে ওখান থেকে আমি সংগ্রহ করতে পারি, কিন্তু আমি ওইখান থেকে সংগ্রহটা করবো না। আমি যে লেকচারটি পড়িয়েছি তোমাদেরকে ওইখান থেকে 10 নম্বরের একটা পরীক্ষা অংশগ্রহণ করবা, এবং সেটা যারা অনলাইনে দেখছো অবশ্যই তোমরা পিকচার বানিয়ে ইনবক্সে সেন্ড করবা। তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ছোট্ট বন্ধুরা আমার সঙ্গে আজকে জয়েন করার জন্য এবং এই ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য। আজকে আমি এই ভিডিওটি শেষ করছি। আমরা এখান থেকে আবার শুরু করবো পরবর্তী ক্লাসের দিনটা তোমাদেরকে অবশ্যই কি করা হবে? জানিয়ে দেওয়া হবে। তাহলে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে নিয়ে ভালো থাকো। পৃথিবী মানুষের হোক, শুধু মানুষের হোক বলতে কি, ভালো মানুষের হোক, পৃথিবী মানুষের হোক। টাটা।